আলবিটেসে সবাইকে স্বাগতম। এখানে আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন গল্প, উপন্যাস এবং কবিতা আবৃত্তি, এবং কণ্ঠে থাকছি আমি সাজিনা সুরে আলবি। সো এখনই দেরি না করে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশনটি অন করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন সুন্দর সুন্দর গল্প এবং উপন্যাস উপভোগ করার জন্য। ধন্যবাদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, পার্ট 2। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। শতবার সে চাহিয়া দেখে, যতবার সে দেখে ততবার তাহার যেন অনেক অনেক দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইল না। কোথায় যেন কোথাকার দেশ, মার মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর, সে বুঝাইতে পারিত না বলিয়া পারিত না কাহাকেও, কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময়ে মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। সেখানে যে যাইতেছে সেখানে তার মা নাই, অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট্ট ছোট্ট হইয়া নীলদের তালগাছে উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহ কার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড, দেখো, ছাড় ছাড়, দেখছি সরকি হাতে। ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি। তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, হ্যাঁ, দুষ্টুমি করো না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। দুর্গাকে তাহার মা বলিত, একটা পান সেজে দে তো দুর্গা। অপু বলিত, মা, সে ঘুটে কাড়ানোর গল্পটা। তাহার মা বলে, ঘুটে কোরানোর কোনো গল্প বলতো। ও তো হরিহরের, সে তো অন্নদামঙ্গলে আছে, এতে তো নেই। পরে পান মুখে দিয়ে সুর করিয়া পড়িতে লাগিল। রাজা বলে, শুন শুন মুনির নন্দন, কহিব অপূর্ব কথা না যায় বর্ণন। হোমদত্ত নামে রাজা সিন্ধু দেশে ঘর, দেবদ্বিজে হিংসা সদা অতি। অপু অমনি মায়ের মুখের কাছে হাতখানি পাতিয়া বলিত, আমায় একটু পান। মা চিবানো মুখে পান নিজের মুখ হইতে ছেলের প্রসারিত হাতের উপর রাখিয়া বলিত, এহ, বড্ড তেতো, এই খয়েরগুলোর দোষ। রোজ হাটে বারণ করি ও খয়ের জন্য না আনে, তবুও। জানালার বাইরে বাঁশবনের দুপুরে রৌদ্র মাখানো শেওড়া ঘেটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুতিয়া গিয়াছে, দুই হাতে প্রাণপণে সেই চাকা মাটি হাতিয়া তুলিবার জন্য চেষ্টা করিতেছে। সেই নিরস্ব অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না, চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহির হইয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্য সব অনুভূত সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল।
জীবন পথের যেদিক মানুষের চোখের জলে, দীনতায়, মৃত্যুতে আশাহত, ব্যর্থনায় বেদনায় করুণ, পুরনো বইখানা ছেঁড়া পাতা ভরপুর গন্ধে, মায়ের মুখের মিষ্টি সুরে, রৌদ্রভরা দুপুরের মায়া অঙ্গুলি নির্দেশে তাহার শিশু দৃষ্টে অস্পষ্টভাবে সে পথের সন্ধান পাইত। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরে সে অশ্বত্থ গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রৌদ্রে গাছটার মাথা ধোয়া ধোয়া অস্পষ্ট, নয়তো বৈকেলের রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। সকলের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত। কর্ণ যেন এই অসত্য গাছটার উপরে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। বিজয়ী বীর অর্জুন নহে, যে রাজ্য পাইল, মান পাইল, রথের উপর হইতে বাণ ছুড়িয়া বিপন্ন শত্রুকে নাশ করিল। বিজয়ী কর্ণ, যে মানুষের চিরকাল চোখের জলে জাগিয়া রহিল, মানুষের বেদনায় অনুভূতিতে সহচর হইয়া বিরাজ করিল সে। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয়, যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্ররূপে হাতে লইয়া সে বাড়ির পিছনের বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে, তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুড়লেন, অর্জন করলেন কি? এবারের দৃশ্যটা বাণ দিলেন মেরে। তারপর ও সে কি যুদ্ধ! বাণের চোটে চারিদিকে অন্ধকার হয়ে গেল। এখানে সে মনে মনে কতগুলি বাণ হইলে তাহার আশা মিটে তাহাই কল্পনা করে, যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না। তারপর তো অর্জুন করিলেন কি? ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে। আর কিছু দেখা গেল না। মহাভারতের রথিগত মাত্র 18 দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন, কিন্তু রক্তে মাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলাভের পর ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি? গ্রীষ্মকালের দিনটা বৈশাখের মাঝামাঝি। নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছিলেন। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে, গান্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্য দলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শেওড়া বনের ওদিক হইতে হঠাৎ কে কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকে উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। পরে চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগল, আপন মনে কি বকছিস বিড়বিড় করে আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল কোথাকার একটা পাগল, কি বকছিলে রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, দেখছিস কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি? অপু বলিল, উফ অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে আয় দেখি, আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকুশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও 4-5টার বেশি পারিতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকুশি দিয়াও নাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এগুলোই নিয়ে যাই,
নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকুশিটা নে। নোলক পারবি? একটা নিচু ঝোপের মাথায় ওলকলমে ডালায় সাদা সাদা ফুলের কুড়ি। দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল। বলিল, এদিকে সরে আয়, নোলক পাড়িয়ে দি। তাহার দিদি ওলকলমি ফুলের নোলক পাড়িতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়া আনিয়া নিজে পড়া ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না। তাহার ইচ্ছা হইল বলে, নোলক তাহার দরকার নাই। তবে দিদির ভয়ে সে কিছুই বলিল না। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুড়িটা আটিয়া দিল। পরে নিজেও একটা পড়িল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে? বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি। চল না, খুলে ফেলিস না যেন। বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলিকে রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। সর্বজয়া রাঁধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা? এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। ওই আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, দেখো মা। অপু নোলক পড়িয়া দিদির পেছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে চিনতেই তো পারছি নে। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলে। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। হঠাৎ করে দুর্গা বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজাচ্ছে, চল, বাদর খেলা এসেছে, ঠিক শিগগির আয়। আগে আগে দুর্গা ও তাহার পেছনে পেছনে অপু ছুটিয়া বাটির বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাদর নয়, ও পাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে করিতে বাহির হইয়াছে। ও পাড়ায় তাহার দোকান। তাছাড়া সে আমার গুড়ের ও ধানের ব্যবসাও করে, কিন্তু পুঁজি কম হওয়ায় কিছুতেই সুবিধা করিতে পারে না। অল্প দিনেই ফেল মারিয়া বসে। তখন হয়তো মাথায় করিয়া হাটে হাটে আলু, পটল, কখনো পান বিক্রয় করিয়া বেড়ায়। শেষে তাতেও যখন সুবিধা হয় না, তখন হয়তো সে ঝুলি ঘাড়ে করিয়া জাত ব্যবসা আরম্ভ করে। পরে হঠাৎ একদিন দেখা যায় যে আমার পাথরে চুন মাথায় করিয়া বিক্রয় করিয়া বেড়াইতেছে। লোকে বলে, একমাত্র মাছ ছাড়া এমন কোনো জিনিস নাই যাহা তাহাকে বিক্রয় করিতে দেখা যায় নাই। কাল দশহরা, লোকে আজ হইতে মুরকি সন্দেশ কিনিয়া রাখিবে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও বাড়ি ঢুকিল না, কারণ সে জানে এই বাড়ির লোক কখনোই কিছু কেনে না। তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাস থেকে ঘাড় নাড়াইয়া বলিল, না। অপু ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙ্গারি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। এই গ্রামে অন্নদা রায়ের নিচেই জমি জমা সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতেই পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তাহার সেজ ভাই, বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী। সেজ বউ এর বয়সে ৪০-এর উপরে হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরায় করিয়া চিনচারে কিছু নিকট হইতে মুরকি, সন্দেশ, বাতাসা দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার ছেলে সুনীল সেখানেই দাঁড়াইয়াছিল, তাহাদের জন্য খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পেছন পেছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া শেষ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন, যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এটো করে বসবে। চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি কে টুনুগের বাড়ি। ইহাদের সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন,
দেখতে পারি নে বাপু, ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খা, তা না লোকের দৌড়, যেমন মা তেমন ছা। ইহাদের বাড়ির বাটি হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, তুই 2টো আমি 2টো, তুই আর আমি মুরগি কিনে খাবো। খানিকটা পর ভাবিয়া ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের আর কতদিন আছে রে দিদি? কয়েক মাস কাটিয়া গিয়াছে। সর্বজয় ভুবন মুখুজ্জের বাড়ির কুয়া হইতে জল তুলিয়া আনিল। পেছনে পেছনে অপু মায়ের আঁচল মুঠ পাকাইয়া ধরিয়া ও বাড়ি হইতে আসিল। সর্বজয়া ধরা নামাইয়া রাখিয়া বলিল, তা তুই পিছনে পিছনে অমন করে ঘুরতে লাগলি কেন বল দিকি? ঘরকন্নার কাজ কর্ম সারবো, তারপরে তো ঘাটে যাব, কাজ করতে দিবি না? না। অপু বলল, তা হোক, কাজ তুমি ওবেলা করো এখন মা, তুমি যাও ঘাটে। পরে মায়ের সহানুভূতি আকর্ষণের আশায় অতীব করুণ স্বরে কহিল, আচ্ছা আমার কি খিদে পায় না? আজ 4 দিন যে খাইনি। খাওনি তো করবো কি? রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে জ্বর বাঁধিয়ে বসবে, বললে কথা কানে নাও কি নাকি তোমরা? সৃষ্টির কাজ করব তবে তো ঘাটে যাব, বসে তো নেই। যা ওরকম দুষ্টুমি করিস নে, তোমাদের ফরমাস মতো কাজ করিবার সাধ্য আমার নেই, যা। অপু মায়ের আঁচল আরো জোর করিয়া মুঠা পাকাইয়া ধরিয়া বলিল, কখনো তোমায় কাজ করতে দেব না, রোজই তো কাজ করো, একদিন বুঝি বাদ যাবে না? এক্ষুনি যাও ঘাটে। না, আমি শুনবো না, করো দিকে কেমন কাজ করবে। সর্বজয়া পুত্রের দিকে চাহিয়া বলিল, ওরকম দুষ্টুমি করে না, ছি। এই হয়ে গেল বলে আর একটুখানি সবুর করো, ঘাটে যাব, ছুটে এসে তোমায় ভাত চড়িয়ে দেব। দুষ্টুমি করে কি? ছাড়া চল, কখানা পলতার বর ভাজা দিব, খাবি নাকি? ঘণ্টাখানেক পরে অপু মহা উৎসাহের সহিত খাইতে বসিল। গ্লাস তুলিয়া সে ঢকঢক করিয়া অর্ধেকখানি খালি করিয়া ফেলিয়া পরে আরও 2-1 গ্লাস খাইয়া কিছু ভাত পাতের নিচে ছড়াইয়া বাকি জলটুকু শেষ করিয়া হাত তুলিয়া বসিল। কই খাচ্ছিস কই? এতক্ষণ তো ভাত ভাত করে হাঁপাচ্ছিলি। পলতার বড়া, ওই তো সব ফেলেই রাখলি, খেলি কি তবে? সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হা কর, তোমার কপাল খানা, মন্ডানা মেঠাই না, 2টো ভাত আর ভাত, তা ছেলের দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাচুমাচু, বাঁচবে কি খেয়ে? বাঁচতে কি এসেছো? আমার জ্বালাতে এসেছো বই তো নয়, ওরকম মুখ ঘুরিও না, ছি। হ্যাঁ করো লক্ষ্মী, দেখি। এই দলাটা হলেই হয়ে গেল, আবার ওবেলা টুনুদের বাড়িতে ভাসান হবে, তুই জানিস না বুঝি? শিগগির শিগগির খেয়ে নে, চল, আমরা সব যাব। দুর্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, 1 পা ধুলা, কপালের সামনে 1 গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। সে সবসময় আপন মনে ঘুরিতেছে। পাড়ার সমবয়সী ছেলেমেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে, কোন বাঁশতলায় শেয়াকুল খাইতে মিষ্টি, সে সব তাহার নখদর্পণে। পথে চলিতে চলিতে সে সর্বদা পথের 2 পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে চলিতেছে। কোথাও কাঁচা পোকা বসিয়া আছে কিনা, যদি কোথাও কোনটিকারই গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলাঘর বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে। হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকম খাপড়া লইয়া ছুঁড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে। গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয়, পরীক্ষায় যেখানা ভালো বলিয়া প্রমাণ হইবে, সেখানা সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে। সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহা ব্যস্ত। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো। তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও, সেজুতি করছে, শিব পুজো করছে, আর এত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো। সেই সকাল হতে না হতে পেয়েছে, আর এখনো এই বেলা দুপুর গিয়েছে, এখন এলো বাড়ি। মাথাটা ছিঁড়ে দেখো না, না একটু তেল দেয়া, না একটু চিরুনি ছোঁয়ানো। কে বলবে বামুনের মেয়ে? ঠিক যেন দুলে ওই বাগদির কেউ। বিয়েও হবে ওই দুলে বাগদির বাড়িতেই। আঁচলগুলো কি ধন দৌলত বাঁধা, খোল। দুর্গা ভয়ে ভয়ে আঁচলের খুঁট খুলিতে খুলিতে কহিল, ওই রায় কাকার বাড়ির সামনে কাল কাসন্দি গাছে। পরে ঢিক গিলিয়া কহিল,
এই অনেক বেনে বউ, তাই বেনে বউয়ের কথায় হৃদয় গলে না এমন পাষাণ জীবও অনেক কম আছে। সর্বজয়া তেলে বেগুনে জ্বলিয়া কহিল, তোর বেনে বউয়ের না নিকুচি করেছে, যত ছাই আর ভস্য রাত দিন বেঁধে নিয়ে ঘুরছেন, আজ টান মেরে তোমার পুতুলের বাক্স ওই বাঁশতলার ডোবায় যদি না ফেলি তবে। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে মুখুজ্জের বাড়ির শেষ ঠাকরুন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পেছনে আর 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দুয়ারে গিয়ে বাড়ি ঢুকিল। শেষ ঠাকুরন কোনো দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভেতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের ছেলের দিকে ফিরিয়া কহিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এবারের কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্স ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর একছড়া পুতির মালা বাহির করিয়া বলল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন যে খেলতে গিয়েছিলাম সেদিন চুরি করে এনেছে। শুধু বাক্সের এক কোণে সন্ধান করিয়া গোটা কতেক আমের গুটি বাহির করিয়া বলল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল, জিহাদের গতিবিদ এ বাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পর সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরে দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনির পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। তারপর সতু গিয়ে বলল, তোর পুতির মালা দুর্গা দিদির বক্সের মধ্যে দেখে এলাম, দেখো কাণ্ড একবার। তোমার ও মেয়ে কম নাকি, চোর, চোরের বেহাদ্দ চোর। আর এই দেখো না, বাগানের আমগুলি গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে সে বক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ সেই চুরির অতর্কিত আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলে গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছি সেই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর না দিতেই সেজবউ বলিলেন, না আনলে কি আর মিথ্যা করে বলছি নাকি? বলি আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো নাকি, এও কি মিথ্যা কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজখুড়ি, আপনার মিথ্যা কথা তো বলেননি, আমি ওকে জিজ্ঞেস করছি। শেষ ঠাকুরন হাত নাড়িয়া কাজের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরে বিদ্যে ধরেছে, তারপর যা হবে সে টেরই পাবে। চল রে সেতু, নে আমের গুটিগুলো বেঁধে নে, বাগানের আমগুলো লক্ষ্মী ছড়া ছুরির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে। টুনু, মালা নিয়েছিস তো? সর্বজয় কি জানি কেমন একটা রাগ হইল, ঝগড়াতে কিছুই হাঁটবার পাত্র নয়। বলিল, পুতির মালার কথা জানি নে সেজখুড়ি, কিন্তু আমের গুটিটা সেগুলো পড়েছে কি তলা থেকে কুড়িয়ে এনেছে, তার গায়ে তো নাম লেখা নেই সেজখুড়ি। আর ছেলে মানুষ যদি ধরে এনেই থাকে। শেষ ঠাকুরন অগ্নিমূর্তি হইয়া বলিলেন, বলি কথাগুলো তো বেশ কেটে কেটে বলছো। বলি আমের গুটিতে নাম লেখা না হয় নেই, তোমাদের কোন বাগান থেকে এনেছে এগুলো বলতে পারো? বলি টাকাগুলোতেই তো নাম লেখা ছিল না, তা তো হাত পেতে নিতে পেরেছিলে। আজ 1 বছর পার হয়ে গেল, আজ দেব কাল দেব, আসবো এখন ওবেলা টাকা দিয়ে দিও। ও আমি আর রাখতে পারবো না, টাকার জোগাড় করে রেখে বলে দিচ্ছি। দলবল সহ শেষ ঠাকুরন দরজার বাহির হইয়া গেলেন। সর্বজয় শুনিতে পাইল, পথে কাহারা উত্তর তিনি বেশ উচ্চ কণ্ঠে বলিতেছেন, ওই ও বাড়ির ছুরিটা টুনুর বাক্স থেকে ওই পুতির মালা ছাড়াটা চুরি করে নিয়ে গিয়েছে। কি করেছে, নিজের বাক্সে লুকিয়ে রেখেছে। আর দেখো না, এই আমগুলো পাশের বাগান, যত ইচ্ছে পারলেই হলো। তাই বলতে গেলাম, তা আবার আমায় কেটে কেটে বলছে। এখন সেজবউ সর্বজয়ের কথা বলিবার ভঙ্গি নকল করিলেন, তাই এনেছি ছেলে মানুষ, ওরকম এনেই থাকে, ওতে কি আর আমার নাম লেখা আছে? মাই বা কি চোর কম নাকি, মেয়ের শেখে কি আর অমনি হয়েছে? বাড়ি শুদ্ধ সব চোর। অপমানে দুঃখে সর্বজয়ের চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দাঁড় করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল,
আপাতবালায় একটা কোত্থেকে এসে জুটেছে, মরলে আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি। হাড় জুড়োয়, বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। দুর্গর মা খাইতে খাইতে ভয়ে খিড়কির দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ের হাতে থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানিত না। পুতির মালাটা সে ইহার আগে কোনোদিন দেখেও নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি এর সঙ্গে সুর করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল। দিদি কুড়াইয়া লইল। সে জানে কাল হয়তো অনেকবার দিদি বলিয়াছে, ও অপু, এবার সে আমের গুটিগুলো জারাবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ির উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কর্মে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল। তাহার উপর আবার দিদি এরকমভাবে মায়েরও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের একগোছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয়। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সে যেন একা কোথা হইতে আসিতেছে, উহার সাথী কেউ এখানে নাই। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ ঘুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। খাওয়ার পর অপু মায়ের কাছ থেকে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মতো থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল। দিদি কোথাও নাই। রাজকৃষ্ট পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায়নি, কিছু খায়নি। মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে, দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে। সেদিকে গিয়ে সমস্ত খুঁজিয়া দেখিল, সে খিড়কি দরজা দিয়া বাহির থেকে বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেউ নাই। তাহার মা বোধ হয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে। সম্মুখে দরজার কাছে সে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে। তাহার একগাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজঝোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে। রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কুঞ্চিখানার উপর বসে, রোজ রোজ রোজ। আর কত কি পাখি চারিদিকে বলে কিচকিচ করিতেছে। নীলমণি রায়দের পুরো ভিটা গাছপালায় ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে। অপু রোয়াকে দাঁড়াইয়া দূরে সেই অশ্বত্থ গাছটায় মাথার দিকটা চাহিয়া দেখিল। একটু একটু রাঙা রোদ গাছের মাথায় এখনো মাখানো। মগডালে একটা কি সাদা মতো দুলিতেছে, হয় বক আর না হয় কারো ঘুড়ি ছিঁড়িয়া আটকাইয়া ঝুলিতেছে। সমস্ত আকাশ জুড়িয়া যেন ছায়া আর অন্ধকার নামিয়া আসিতেছে। চারিদিক নির্জন, কেহ কোনো দিকে নাই। নীলমণি রায়ের পোড়া ভিটায় কচুঘনের কালো ঘন সবুজ পাতা চকচক করিতেছে। তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল। কতক্ষণ হইল সে গিয়াছে, বাড়ি আসে নাই। কোথায় গেল দিদি? ভুবন মুখার্জির বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। অপু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল। ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহাদের হাত ছাড়িয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলবো না রানুদি। দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল। দুগ্গা? না, তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? বকুলতলার কথা তাহার মনেই হয় নাই। সেখানে দুর্গা প্রায়ই যায় বটে। ভুবন মুখার্জির বাড়ি হইতে সে বকুলতলা গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলটা অন্ধকার, কেহ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালা আড়াল থাকে। সে ডাকিল, দিদি, ও দিদি, দিদি। অন্ধকার গাছটার কেবল কতগুলি বক পাখা ঝটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল। বকুলতলা হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে। এখন ডাসা খেজুরের সময়। সেখানে তাহার দিদি মাঝে মাঝে বসে থাকে। কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে। ডোবাটার দুই ধারে বাঁশবন,
সেখানে যায় দেখিতে তাহার সাহস হইল না। বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল। ভাটাশেওড়া বনে কি জন্তু তাহার গলার সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পলাইল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে চমকিয়া দাঁড়াইল। হঠাৎ সামনে সে ডাব গাছ। একা সন্ধ্যার পর এই গাছের তলা দিয়া যাওয়া নিষেধ। সর্বনাশ! গায়ে কাটা দিয়া ওঠে। কেন যে তাহার এই গাছটার নিচ দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না। কোনো কারণ নাই, এমনিই ভয় করে, এবং কারণ কিছু নাই বলিয়াই ভয় অত্যন্ত বেশি করে। এত দেরি পর্যন্ত যে সে কোনোদিন বাড়ির বাহিরে থাকে নাই, আজ তাহার সে খেয়াল হইল না। মন ব্যস্ত অন্যমনস্ক না থাকিলে সে কখনোই এই পথে আসিত না। অপু খানিকক্ষণ অন্ধকার গাছতলার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিল। তাহাদের বাড়ি যাইবার আর একটা পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিকে গেলে গাবতলার অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুমা সন্ধ্যার সময় বাড়িতে রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে চেয়েছিলাম ঠাকুমা। বকুলতলা থেকে আসতে আসতে ঠাকুমা বলিলেন, দুর্গা এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যে দেখি, বোধহয় এখন বাড়ি পৌঁছায়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পেছন হইতে পটলির যেন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার জন্য গড় কেটেছি। ঢেকিশালের পেছনে নিমতলায় দুর্গাকে বলিস। তাহাদের বাড়ির কাছে পৌঁছাইয়া হঠাৎ সে থমকায়া দাঁড়াইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল। মা দরজা হইতে ধাবমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়। বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিমলায় নিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভিতরে বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতে তাহার মা তাহার দিকে চেঁচিয়া বলিল, তুমি আবার এক রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ। তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে সে কোনো কথা না বলিয়া সেকালের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উঠাইয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পরে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি বই, কবিরাজি ওষুধের তালিকা, একখানা পাতা ছেঁড়া দাণ্ডরায়ের পাঁচালী, একখানা 1303 সালের পুরাণ পাজি ও আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে, এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে। খানিকক্ষণ দেয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আরেকবার প্রদীপ উঠাইয়া দিয়া পাতা ছেঁড়া দাণ্ডরায়ের পাঁচালীখানা খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক পাটি দুধ হইতে হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো, খেয়ে নাও দিকি। অপু বিরক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটুকু খেয়ে ফেলো, এইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয় কাঁদিয়া ফেলিল। সর্বজয়া আশ্চর্য হয়ে বলিল, কি হলো রে, কি হয়েছে, জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাদ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণে মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কেঁদো না অমন করে, কেঁদো না। ওই পটলিদের কি নেড়ি বাড়ি আছে? কোথায় যাবে অন্ধকারে? কম দুষ্ট মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরোলো, সমস্ত দিনের মধ্যে আর ঢুকলে টিকি দেখা গেল না। না খাওয়া না দাওয়া,
কোথায় এই পাড়ার পালিতদের বাগানে বসে আছে, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে, আবার জ্বর আসবে। ছি। পরে সে আঁচল দিয়ে ছেলের মুখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে ধরিয়া বলিল, হা করো দেখি লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন। এখন একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে। আরেক চুমুক। হ্যাঁ। অনেক রাত হইয়াছে। উত্তরের ঘরে তক্তপোষে অপু ও দুর্গা শুয়ে আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরে কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসে তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি বেশি মেরেছিল? হ্যাঁ, তখন সন্ধেবেলা তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি, তবে সতু কি করে টের পেলে যে পুতির মালা আমার বক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল। না, সত্যি, আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। আমি জানি নে যে তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলা এসেছিল। ও সেই বড় রাঙা ভাড়াটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলে দিদি, শুধু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি আমার দিদির বক্সে হাত দিও না, দিদি আমাকে বকে দেবে। সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে রে দিদি। কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। এইখানে, এই দেখ হাত দিয়ে, এইখানে। তাই তো রে, কেটে গিয়েছে যে। একটু পিদিমের তেল লাগিয়ে দিব দিদি? থাকগে, কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব, বুঝলি? কামরাঙ্গা যা পেকেছে, এই এত বড় বড়। কাউকে যেন বলিস নে, তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা 2টো পেরে খেয়েছি, মিষ্টি যেন গুড়। এদিনের ব্যাপারটা এইরূপে ঘটিল। অপু বাবার আদেশে তালপাতে 7খানা ক খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভেতরের উঠানে পেঁপে তলায় পুণ্যি পুকুরের ব্রত করিতেছে। উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল। ভিজে মাটিতে সেগুলোর অঙ্কুর বাহির হইয়াছে। চারদিকে কলার ছোট বুক পাতিয়া ধরে পিটুলি গোলায় আলপনা দিতেছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। দুর্গা বলিল, দাঁড়া, এই মাস্তুরটা দিয়ে চল, এক জায়গায় যাব। কোথায় রে দিদি? চল না, নিয়ে যাব এখন, দেখিস এখন। পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল। পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুর বেলা, আমি শশী লীলাবতী, ভাইয়ের কোন ভাগ্যবতী। অপু দাঁড়াইয়া শুনিতেছিল। বিদ্রুপের ভঙ্গিতে হাসিয়া বলিল, দুর্গা ছাড়া নামাইয়া ঈষৎ লজ্জা মেশানো হাসির সুরে বলিল, তুই এরকম করছিস কেন? যা এখান থেকে, তোর এখানে কি, যা। অপু হাসিয়া চলিয়া গেল। যাইতে যাইতে আবৃত্তি করিতে লাগিল, আমি সতী লীলা বলি, ভাই বোন ভাগ্যবতী, হি হি, ভাই বোন ভাগ্যবতী। দুর্গা বলিল, তোমার বড় হয়েছে ইয়েছে না? মাকে বলে তোমার ভ্যাংচানো বার করবো এখন। ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, চল, গড়ের পুকুর অনেক পানফল হয়ে আছে, মা বলেছে চল নিয়ে আসি। গ্রামের একেবারে উত্তরাংশে চারিধারে বাঁশবন ও আগাছা এবং প্রাচীন আম কাঁঠালের বাগানের ভেতর দিয়া পথ। লোকালয় হইতে অনেক দূরে গভীর বন দেখানো যেখানে শেষ হইয়াছে, সেখানে মাঠের ধারে মজা পুকুরটা। কোনকালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারের বাড়ির চতুর্দিকে যে গড়খাই ছিল, তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে। কেবল এখানটারই 12 মাস জল থাকে। ইহারই নাম গড়ের পুকুর। মজুমদারের বাড়ি কোনো চিহ্ন এখানে নাই। সেখানে পৌঁছিয়া তাহারা দেখিল, পুকুরে পান ফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল, অপু, একটা বাঁশের কঞ্চি দেখতো খুঁজে, তাই দিয়ে টেনে আনবো। পরে সে পুকুর ধারে ঝোপে শেওড়া গাছ হইতে পাকা শেওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল।
অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইল এবং বলিল, ও দিদি, ও ফল খাস নে। দূর, এর ফল কি কেউ খায় রে? ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বলিল, আয় দিকি, দেখ দিকি খেয়ে, মিষ্টি যেন গুড়। কে বলেছে খায় না? আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল, খেলে যে বলে পাগল হয়, আমার একটা দে দিকি। পরে সে খাইয়া মুখ একটু কাচুমাচু করিয়া বলিল, এই একটু একটু তেতো যে দিদি। তা একটু তেতো থাকবে না? তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পড়িল। জন্মিয়া পর্যন্ত ইহারা কোনো ভালো জিনিস খাইতে পারে নাই, অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে, জিহ্বা ইহাদের নতুন। তাহা পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্টি রস আস্বাদ করিবার জন্য লালায়িত। সন্দেশ মিঠাই কিনিয়া যে পরিতৃপ্ত লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে নাই, বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্টরস আহরণরত এইসব লুণ্ঠ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্যই তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফুলফল মিষ্টি মধুতে ভরাইয়া রাখেন। খানিকটা পরে দুর্গা পুকুরের জলে একটু নামিয়া বলিল, কত নাল ফুল হয়েছে রে অপু, দাঁড়া তুলছি। জলে একটু নামিয়া সে দুইটা ফুলের লতা ধরিয়া টানিল, ডাঙায় ছুড়িয়া বলিল, ধর অপু। অপু ধরিল, পানফল তো খুব জলে, ওখানে কি করে যাব দিদি? দূরে একটা কঞ্চি দেওয়া দূরে জলের পানফলের গাছটুকু টানিবার চেষ্টা করিয়া পারিল না। বলিল, বড্ড গড়ানো পুকুর রে, গড়িয়ে যাচ্ছি ডুব জলে, নাগাল পাই কি করে? তুই এক কাজ কর, পেছন থেকে আমার আঁচল ধরে টান দেখি, আমি কঞ্চি দিয়ে পানফলের ওই ঝাঁকা টেনে আনি। বনের মধ্যে হলদে কি একটা পাখি ময়না কাটা গাছের ডালের আগায় বসিয়া পাখা নাচাইয়া ভারী চমৎকার শীষ দিতেছিল। অপু চাহিয়া দেখিয়া বলিল, কি পাখি রে দিদি? পাখিটা কি এখন থাক, দর দেখি, বেশ করে আঁচলটা টেনে গড়িয়ে যাব। জোর করে অপু পেছন হইতে আঁচল টানিয়া ধরিল। দুর্গা পায়ের দিকে নামিয়া যতদূর যায় কঞ্চি আগাইয়া দিল। কাপড় চোপড় ভিজিয়া গেল, তবু নাগাল আসে না। আরও একটুখানি নামিয়া আঙুলের আগায় মাত্র কঞ্চিখানাকে ধরিয়া টানিবার চেষ্টা করিল। অপু টানিয়া ধরিয়া থাকিতে থাকিতে শক্তি তার কুলাইতেছে না দেখিয়া পেছন হইতে হাসি আসিল। হাসির সঙ্গে আঁচল ঢিলা হওয়াতে দুর্গা জলের দিকে ঝুঁকিয়া পড়িল, কিন্তু তখনই সামলাইয়া হাসিয়া বলিল, ধুর, তুই যদি কোনো কাজের ছেলে, ধর ফের। অতি কষ্টে একটা পানফলের ঝাঁক কাছে আসিল। দুর্গা কৌতূহলের সহিত দেখিতে লাগিল কতগুলো পানি ফল ধরিয়াছে। পরে ডাঙায় ছুড়িয়া দিয়া বলিল, বড্ড কচি, এখনো দুধ হয়নি, আরেকবার ধরতো। অপু আবার পেছন হইতে টানিয়া ধরিয়া রহিল। খানিকটা থাকিবার পর সে দিদির দিকে ঝুঁকিবার সঙ্গে সঙ্গে টানের চোটে আবার দু এক পা জলের দিকে আগাইয়া আসিতে লাগিল। পরে কাপড় ভিজিয়া যায় দেখিয়া হি হি করিয়া হাসিয়া উঠিল। দুর্গা হাসিয়া বলিল, দূর। ভাই বোনের কলহাস্যে খানিকক্ষণ ধরিয়া পুকুর প্রান্তে নির্জন বাঁশবাগান মুখরিত হইতে লাগিল। দুর্গা বলিল, এতটুকু যদি জোর না থাকে তোর গায়ে, গাবের ঠিকই কোথাকার। খানিকটা পরে দুর্গা জলে নামিয়া আরেকবার চেষ্টা করিয়া দেখিতেছে। অপু ডাঙা দাঁড়িয়ে আছে। এমন সময় অপু পাশের একটা শেওড়া গাছের দিকে আঙুল দেখাইয়া চেঁচাইয়া বলিয়া উঠিল, দিদি দেখ, কি ওখানে? পরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল। দুর্গা জল হইতে জিজ্ঞাসা করিল, কি রে? পরে সেও উঠিয়া ভাইয়ের কাছে আসিল। অপু ততক্ষণে মাটি খুঁড়িয়া কি একটা বাহির করিয়া কোচার কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে। হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল, দেখ দিদি, চকচক করছে, কি জিনিস রে? দুর্গা হাতে লইয়া দেখিল গোল মতো একদিকে ছুচালো পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিকক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টায় পাল্টাইয়া দেখিতে লাগিল। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে ভয়ে ভয়ে চারিদিকে চাহিয়া দেখিল কেহ দেখিতেছে কিনা। চুপি চুপি বলিল, অপু, এটা বোধহয় হিরে, চুপ কর, চেঁচাস নে। পরে সে ভয়ে ভয়ে আরেকবার চারিদিকে চাহিয়া দেখিল। অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে, মায়ের মুখে রূপকথার রাজপুত্র রাজকন্যাদের হীরা মুক্তার অলঙ্কারের ঘটা সে অনেকবার শুনিয়াছে। কিন্তু হীরা জিনিসটা কিরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটা ভুল ধারণা ছিল। তাহার মনে হইত হীরা দেখিতে মাছের ডিমের মতো,
হলদে হলদে, তবে নরম নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না। পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভেতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা, একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা। গায়ের পুকুরের পানফল তুলতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে এইটি পোতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম মা। দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল, দেখো দেখি এটা কি মা। সর্বজয়া উল্টায়া পাল্টাইয়া দেখিতে লাগিল। দুর্গা চুপি চুপি বলিল, মা, এটা ঠিক হিরে নয়। সর্বজয়ারও হীরক সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষা বেশি স্পষ্ট নহে। সে সন্নিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কি করে জানলি হিরে? দুর্গা বলিল, মজুমদারেরা বড়লোক ছিল তো মা। ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল। পিসি গল্প করত। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল। রোদ্দুর লেগে চিকচিক করছিল। এ ঠিক মা হিরে। সর্বজয়া বলিল, আগে উনি আসুন, ওনাকে দেখাই। দুর্গা বাহিরে উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হিরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হিহি করিয়া হাসিল। ছেলে মেয়ে চলিয়া গেলে জিনিসটা বাহির করিয়া সর্বজয়া ভালো করিয়া দেখিতে লাগিল। গোলমতো ধার কাটা ও পলতোলা, একটা মুখ সোচালো, যেন সিঁদুর কোটা ঢাকনির ওপরটা। বেশ চকচকে। সর্বজয়ার মনে হইল যেন অনেক রকম রং সিহার মধ্যে দেখিতে পাইতেছে। তবে কাজ যে নয়, ইহা ঠিক। তবে সেরকম ধরনের কাজ সে কখনো দেখিয়াছে বলিয়া তো মনে হয় না। হঠাৎ তাহার সমস্ত গা দিয়া যেন কিসের স্রোত বহিয়া গেল। তাহার মনের এক কোণে নানা সন্দেহের বাধা ঠেলিয়া গাঢ় দুরাশা ভয়াবহ একটু উকি মারল। যদি সত্যিই হিরে হয়, তাহলে হীরক সম্বন্ধে তাহার ধারণাটা পরশ পাথর কিংবা সাপের মাথার মণি জাতীয় ছিল। কাহিনী কথা মাত্র, বাস্তব জগতে বড় একটা শোনা যায় না। আর যদি বা দেখা যায় তবে দুনিয়ার ঐশ্বর্য বোধ হয় এক টুকরো হিরোর বদলে পাওয়া যেতে পারে। খানিকটা পরে একটা পুটুলি হাতে হরিহর বাড়ি ঢুকিল। সর্বজয়া বলিল, ওগো শোনো, এদিকে এসো তো, দেখো তো এটা কি। হরিহর হাতে লইয়া বলিল, কোথায় পেলে? দুর্গা গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে। কি বলো দেখি। হরিহর খানিকটা উল্টায় দেখিয়া বলিল, কাচ, না হয় পাথর টাথর হবে। এইটুকু জিনিস ঠিক বুঝতে পারছি না। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল। কাজ হইলে তাহার স্বামীকে চিনতে পারিত না। পরে সে চুপি চুপি, যেন পাছে স্বামী বিরুদ্ধ যুক্তি না দেখা, এই ভয়ে বলিল, হিরে নয় তো? দুর্গা বলছিল মজুমদারির বাড়ির গড়ে কত লোক কত কি কুড়িয়ে পেয়েছে। যদি হিরে হয়। হ্যাঁ, হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল। তুমিও যেমন। তাহার মনে মনে ধারণা হইল ইহা কাজ। পরক্ষণে কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে, বলা যায় কি। মজুমদাররা বড় লোক ছিল। বিচিত্র কি যে হয়তো তাহাদের এই গহনা টহনার কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গিয়াছে। কথায় বলে, কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে? সে বলিল, আচ্ছা দাঁড়াও, একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়া আসি। রাধিতে রাধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল, দোহাই ঠাকুর, কত লোক তো কত কি কুড়িয়ে পায়। এই কষ্ট যাচ্ছে সংসারে, বাচ্চাদের দিকে মুখ তুলে তাকিও, দোহাই ঠাকুর। তাহার বুকের মধ্যে টিপটিপ করিতেছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল, বাবা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতর ঢুকিয়া বলিল, হুঁ, তখনই আমি বললাম এ কিছুই নয়। গাঙ্গুলি মশাই জামাই সৎবাবু কলকাতা থেকে এসেছেন। তিনি দেখে বললেন, এরকম বেলোয়ারি কাজ ঝাল লণ্ঠনে ঝুলানো থাকে। রাস্তাঘাটে যদি হিরে জহরত পাওয়া যেত তাহলে। তুমিও যেমন। বৈশাখ মাসের দিন, প্রায় দুপুরবেলা। সর্বজয়া বাটনা বাটিতে ডান হাতের কাছে রক্ষিত একটা ফুলের সাজিতে। অনেক দিন হইতে ফুলের সহিত ইহার কোনো সম্পর্ক নাই। মশলা রাখিবার পাত্র হিসেবে ব্যবহৃত হয়। মশলা খুঁজিতে গিয়া বলিল, আবার জিরে মরিচের পুটলিটা কোথায় নিয়ে পালালি? বড্ড জ্বালাতন করছিস অপু, রাত্রে দিবি নে। তারপর একটু পরেই বলল, এখন মা খিদে পেয়েছে। অপুর দেখা নাই। দিয়ে যা বাপ আমার, লক্ষ্মী আমার, কেন জ্বালাতন করছিস বল দেখি। দেখছিস বেলা হয়ে যাচ্ছে। অপু রান্নাঘরের ভেতর হইতে দুয়ারের পাশ দিয়ে ঈষৎ উকি মারল।
মায়ের চোখ সেদিকে পড়িতেই তাহার দুষ্টমির হাসি ভরা টুকটুকে মুখখানা শামুকের খোলের মধ্যে ঢুকিয়া পড়িবার মতো তৎক্ষণাৎ আবার দুয়ারের আড়ালে অদৃশ্য হইয়া গেল। সর্বজয়া বলিল, দেখ দিকি কাণ্ড। কেন বাপু দেখি দিক করিস, দিয়ে যা। অপু পুনরায় হাসি মুখে ঈষৎ উকি মারিল। ওই আমি দেখতে পেয়েছি, আর লুকুতে হবে না। হি হি হি। আমাদের হাসি হাসিয়া আবার দুয়ারের আড়ালে মুখ লুকাইল। সর্বজয়া ছেলেকে ভালো রূপেই চিনিত। যখন অপু ছোট্ট খোকা ১.৫ বছরেরটি, তখন দেখিতে সে এখনকার চেয়েও টুকটুকে ফর্সা ছিল। সর্বজয়ার মনে আছে, সে তাহার ডাগর চোখ দুটিতে বেশ করিয়া কাজল পরাইয়া কপালের মাঝখানে একটা টিপ পরাইয়া দিত ও তাহার মাথায় একটা নীল রঙের কম দামের ঘণ্টিওয়ালা পশমের টুপি পরাইয়া কোলে করিয়া সন্ধ্যার পূর্বে বাহিরে রোয়াকে দাঁড়াইয়া ঘুম পাড়াইবার উদ্দেশ্যে সুর টানিয়া টানিয়া বলিত, আয় রে পাখি লেজ ঝোলা, আমার খোকনকে নিয়ে এই গাছের তোলা। খোকা ট্যাপা ট্যাপা ফুলো ফুলো গালে মায়ের মুখের দিকে হাঁ করিয়া চাহিয়া থাকিত। পরে হঠাৎ কি মনে করিয়া সম্পূর্ণ দন্তহীন মারি বাহির করিয়া আহ্লাদে আটখানা হইয়া মলপোড়া অসম্ভবপূর্ণ ছোট্ট মাকে আঁকড়াইয়া ধরিয়া মায়ের পিঠের দিকে মুখ লুকাইত। সর্বজয়া হাসি মুখে বলিত, ও মা খোকা, আবার কোথায় লুকুলে? তাই তো, দেখতে তো পাচ্ছি নে। ও খোকা। পরে সে ঘাড়ের দিকে মুখ ফিরাইতে শিশু আবার হাসিয়া মুখ সামনের দিকে ফিরাইত এবং নির্বোধের মতো হাসিয়া মায়ের কাঁধে মুখ লুকাইত। যতই সর্বজয়া বলিত, ও মা, কই আমার খোকা, কই, আবার কোথায় গেল, কই দেখি, ততই শিশুর খেলা চলিত। বারবার সামনে পেছনে ফিরিয়া সর্বজয়ার ঘাড়ে ব্যথা হইলেও শিশুর খেলা শেষ হইত না। সে তখন একেবারে আনকোড়া টাটকা, নতুন সংসারে আসিয়াছে। জগতের অফুরন্ত আনন্দ ভাণ্ডারে এক অনুসন্ধান পাইয়া তাহার অবোধ মন তখন সেইটাকে লইয়াই লোভীর মতো বারবার আস্বাদ করিয়াও স্বাদ মিটাইতে পারিতেছে না। তখন তাহাকে থামায় এমন সাধ্য তাহার মায়ের কোথায়। খানিকক্ষণ এরূপ করিতে করিতে তাহার ক্ষুদ্র শরীরে শক্তি ভাণ্ডার ফুরাইয়া আসিত। সে হঠাৎ যেন অন্যমনস্ক হইয়া হাই তুলিতে থাকিত। সর্বজয়ার ছোট্ট হাঁটির সামনে তুড়ি দিয়া বলিত, ষাট ষাট, এই দেখো, দেয়ালা করে করে এইবার বাচ্চার আমার ঘুম আসছে। পরে সে মুগ্ধ নয়নে শিশুপুত্রের টিপ কাজল পরাটি কচি মুখের দিকে চাহিয়া বলিত, কত রঙই জানে শুনকো আমার, তবুও তো এই সেটের ১.৫ বছরের। হঠাৎ সে আকুল চুম্বনে খোকার রাঙা গাল দুটি ভরাইয়া ফেলিত, কিন্তু মায়ের এই গাঢ় আদরের প্রতি সম্পূর্ণ ঔদাসীন্য প্রদর্শন করিয়াই শিশুর নিদ্রাতুর আখিপাত চলিয়া আসিত। সর্বজয়া খোকার মাথাটা আস্তে আস্তে নিজের কাঁধে রাখিয়া বলিত, ও মা, সন্ধেবেলা দেখো ঘুমিয়ে পড়ল, এই ভাবছি সন্ধেটা উতরুলে দুধ খাইয়ে ঘুম পাড়াবো, দেখো কাণ্ড। সর্বজয়া জানিত ছেলে ৮ বছরের হইলে কি হইবে। সেই ছেলেবেলাকার মতো মায়ের সহিত লুকোচুরি খেলিবার স্বাদ তাহার এখনো মিটে নাই। এমন সব স্থানে সে লুকায়, সেখান হইতে আরম্ভ আর অন্ধ তাহাকে বাহির করিতে পারে না। কিন্তু সর্বজয়া দেখিয়া দেখে না, এক জায়গায় বসিয়াই এদিক ওদিক চায়, বলে, তাই তো, কোথায় গেল, দেখতে তো পাচ্ছি নে। অপু ভাবে মাকে কেমন ঠকাইতে পারা যায়, মায়ের সহিত এরকম খেলা করিয়া মজা আছে। সর্বজয়া জানে যে খেলার যোগ দিবার ভান করিলে এরূপ সারাদিন চলিতে পারে। কাজেই সে ধমক দিয়া কহিল, তা হলো, কিন্তু থাকলো পরে রান্না বান্না। অপু, তুমি ওরকম করো, খেতে চাইলে তখন দেখবো মজাটা। অপু হাসিতে হাসিতে গুপ্তস্থান হইতে বাহির হইয়া মশলার পুটুলি মায়ের সামনে রাখিয়া দিল। তাহার মা বলিল, যা একটু খেলা করগে, যা বাইরে, দেখ গে যা, দিদি, তোর দিদি কোথায় আছে। গাবতলায় দাঁড়িয়ে একটু হাঁক দিয়ে দেখ দেখি, তার নাহলে আজকে নাইবার দিন, হতচ্ছাড়া মেয়ের নাগাল পাওয়ার জো আছে, যা তো লক্ষ্মী ছেলে। কিন্তু এখানে মাতৃ আদেশ পালন করিয়া সুপুত্র হইবার কোনো চেষ্টা তাহার দেখা গেল না। সে বাটনা বাটার মতো মায়ের পিছনে গিয়া কি করিতে লাগিল। সর্বজয়া পিছনে ফিরিয়া দেখিল, অপু বাড়ি দেওয়ার জন্য চালের বাতায় রক্ষিত একটা পুরনো চট আনিয়া মুড়ি দিয়া মেঝেতে হামাগুড়ি দিয়া বসে আছে। দেখো দেখো, ছেলের কাণ্ড দেখো একবার, ও লক্ষ্মী ছাড়া, ওতে যে সত্যি রাজ্যের ধুলো, ফেল ফেল, সাপ মাকড় আছে কিনা দেখ ওর মধ্যে, আজ কতদিন থেকে তোলা রয়েছে। হু, পূর্বাপেক্ষা গম্ভীর সুরে, না, বললে যদি কথা শোনে, বাবা আমার, সোনা আমার, ওখানে ফেল, আমার বাটনা হাত, দুষ্টুমি করো না, ছি।
থলে মোড়া মূর্তিটা হামাগুড়ি দিয়ে এবার ওই রকম কদম আগায় আসিল। সর্বজয়া বলিল, ছুবি ছুবি, ছোনা মানিক আমার। উফ, ভয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছি, ভারী ভয় হয়েছে আমার। অপু হিহি করিয়া হাসিয়া বলেখানা খুলিয়া একপাশে রাখিয়া দিল। তাহার মাথায় চুল, মুখে চোখের ভুরু ধান ধুলায় ভরিয়া গিয়াছে। মুখ কাচুমাচু করিয়া সে সামনের ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত কিচকিচ করিতেছে। ও মা, আমার হবে কি? হ্যাঁ রে হতভাগা, ধুলো মেখে যে একেবারে ভূত সেজেছিস। উফ, এই পুরানো থলেটা ধুলো, একেবারে পাগল। ধুলির ধুরসিত অবোধ পুত্রের প্রতি করুণ ও মমতায় সর্বজয়ের বুক ভরিয়া আসিল। কিন্তু অপুর পরনে বাসি কাপড়, নাইয়া ধুইয়া ছোঁয়া চলে না বলিয়াই বলিল, ওই গামছাখানা নে, ওইদিকে ধুলোগুলো আগে ঝেড়ে ফেল। ছেলে যেন কি একটা। খানিকটা পরে ছেলে রান্নাঘরে পাহারার জন্য বসাইয়া সে জল আনিতে বাহির হইয়া যাইতেছে। দেখে দরজা দিয়া ও দুর্গা বাড়ি ঢুকিতেছে। মুখ রোদ্রে রাঙা, মাথার চুল উস্কো খুস্কো, অথচ ধুলো মাখা পায়ে আলতা পরা। একেবারে মায়ের সামনে পড়তে আঁচলে বাঁধা আম দেখাইয়া ঢোক গিলিয়া কহিল, এই পুণ্যি পুকুরের জন্য ছোলার গাছে আনতে গেলাম, রাজিদের বাড়ি। আম পেড়ে এনেছে, ভাগ হয়েছে, তাই রাজির পিসিমা দিলে। আহা, মেয়ের দশা দেখো, পায়ে খড়ি উঠছে, মাথার চুল দেখলে গায়ে জ্বর আসে। পুণ্যি পুকুরের জন্য ভেবে তো তোমার রাত্রিতে ঘুম নেই। পরে মেয়ের পায়ের দিকে চাহিয়া কহিল, ফের বুঝি লক্ষ্মীর চুবড়ি থেকে আলতা পরে বের হওয়া হয়েছে? দুর্গা আঁচল থেকে মুখ মুছিয়া উস্কো খুস্কো চুল কপাল হইতে সরাইয়া বলিল, লক্ষ্মীর চুবড়ির আলতা বই কি, আমি সেদিন হাটে বাবাকে একটা আলতা আনালাম 1 পয়সার, তার দরুন 2 পাতা আলতা আমার পুতুলে বাক্সে ছিল না বুঝি? হরিহর কোলকে হাতে রান্নাঘরের দাওয়ায় আগুন লইতে আসিল। সর্বজয়া বলিল, ঘন্টায় ঘন্টায় তামাকে আগুন দিই কোথা থেকে? সুদূরি কাঠের বন্দোবস্ত করে রেখেছো কি একবার? বাঁশের ঢেলায় আগুন কতক্ষণ থাকে যে আবার ঘড়ি ঘড়ি তামাক খাওয়ার আগুন জোগাবো? পরে আগুনে তুলিবার জন্য রক্ষিত একটা ভাঙা পিতলের হাতাতে খানিকটা আগুন উঠাইয়া বিরক্ত মুখের সামনে ধরিল। পরে সুর নরম করিয়া বলিল, কি হলো? এরকম ছিল তো সবই ঠিক, বাড়ি শুদ্ধ সবাই মন্তর নেবার কথাই হয়েছিল, কিন্তু একটা মুশকিল হয়ে যাচ্ছে যে মহেশ বিশ্বাসের শ্বশুর বাড়ির বিষয় আশায় নিয়ে কি গোলমাল বেঁধেছে। বিশেষ মশাই গিয়েছে সেখানে চলে, সেই আসল মানিক কিনা, তা একবার একটু পিছিয়ে গেল। আবার এদিকেও তো অকাল পড়েছে আষাঢ় মাস থেকে। আর সেই যে বাসের জায়গা দেব, বাস করবে বলেছিলে, তার কি হলো? এই নিয়ে একটু মুশকিল বেঁধে গেল কিনা। ধরো যদি মন্থন নেওয়া পিছিয়ে যায়, তবে তোর কথা আর কি করে উঠাই? সর্বজয় খুব আশা ছিল। সংবাদ শুনিয়া আশাভঙ্গ হইয়া পড়িল। বলিল, তা ওখানে না হয় অন্য কোথাও জায়গা দেখো না, বিদেশে মান আছে, ওখানে কেউ পৌঁছেছে? এই দেখো আম কাঁঠালের সময় একটা আম কাঁঠাল ঘরে নেই। মেয়েটি কাদের বাড়ি থেকে আজ 2টো আধ পচা আম নিয়ে এলো। পরে সে উদ্দেশ্যে বাড়ির পশ্চিম দিকে মুখ ফিরাইয়া বলিল, এই ঘরের দোর থেকে ঝুড়ি ঝুড়ি আম পড়ে নিয়ে যায়, বাছারা আমার চেয়ে চেয়ে দেখে, এ কি কম কষ্ট? বাগানের কথার উল্লেখে হরিহর বলল, উফ, ও কিরকম ধরিবাজ নাকি, বছরে 25 টাকা খাজনা ফেলে ঝেলে রাখতে হতো, তাই কিনা লিখে লিখে 5 টাকায়। আমি গিয়ে এত করে বললাম, কাকা আমার ছেলে মেয়েটা আছে, ওই বাগানে আমজাম কুড়িয়ে মানুষ হচ্ছে, আমার তো আর কোথাও কিছু নেই। আর ধরুন আমাদের জ্ঞাতির বাগান, আপনার তো ঈশ্বর ইচ্ছেও অভাব নেই, কিছু কিছু। আর ধরুন 2টো অত বড় বাগান রয়েছে, আমজাম, নারকেল, সুপারি, আপনার অভাব কি? বাগানখানে গিয়ে ছেড়ে দিন গে যান। তা বললে কি জানো? বললে নীলমণি দাদা বেঁচে থাকতে ওর কাছে নাকি 300 টাকা ধার করেছিল, তাই অমনি করে শোধ করে নিল। শোনো কথা, নীলমণি দাদার বড্ড অভাব ছিল কিনা, তাই 300 টাকার জন্যে গিয়েছে ভুবন মুখুজ্জের কাছে হাত পাততে। বৌদিকে ভালো মানুষ পেয়ে মাথায় হাত বুলিয়ে নিলে আর কি। ভালো মানুষ তো কত, সেও নাকি বলেছে জ্ঞাতি 70, পর হাতে বাগান থাকলে তো আর কিছু পাওয়া যাবে না, ফল পাকুড় এমনিই খাবে, তার চেয়ে কিছু কম জমাতে যদি বন্দোবস্ত হয়, খাজনাটা তো পাওয়া যাবে। হরিহর বলল, খাজনা কি আর আমি দিতাম না? বাগান জমা দেবে তাই কি আমায় জানতে দিলে? বৌদিদিকে লুচি মোহনভোগ খাইয়ে হাত করে চুপি চুপি লিখে নিলে। বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ে বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে উঠিয়া ওধারে পড়িতে
বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশপাতা, কাঁঠাল পাতা, খড় চারিদার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপু দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগির ছোট, তুই বরং শিরগুকুটায় তার থাক, আর আমি সোনামুখী তলায় দৌড়ে দৌড়ে। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে, বড় বড় গাছের ডাল ঝরে বাকিয়া গিয়াছে, ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে। গাছে গাছে শো শো বো বো শব্দে বাতাস বহিতেছে। বাগানে শুকনা ডাল, কুটা, বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে। শুকনা বাঁশপাতা ছুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। কুকসীমা গাছে শুয়োর মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই একটা পড়ল রে দিদি, ওই আর একটা দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বহিয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পাড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না। যদি বা শোনা যায়, ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা ৮-৯টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণে ছুটোছুটিতে মোটে পাইল 2টা। তাহাই সে খুশির সহিত দেখাইয়া দেখাইয়া বলিতে লাগিল, এই দেখ দিদি, কত বড় দেখ, ওই একটা পড়ল, আয় ওদিকে। এমন সময় হৈ হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল, ও ভাই, দুর্গাদি আর আম কুড়াচ্ছে, চল। আসিয়া সোনামুখী তলায় পৌঁছালো। সতু বলিল, আমাদের বাগানে কেন এসেছে আম কুড়াতে? সেদিন মা বারণ করে দিয়েছে না? দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস তুনু? যাও আমাদের বাগান থেকে দুর্গাদি, মাকে গিয়ে নলে বলে দেব। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস সতু? ওরাও কুড়ুক, আমরাও কুড়াই। কুড়োবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে, আমাদের বাগানে কেন আসবে ও? না, যাও দুর্গাদি, আমাদের তলে থাকতে দেব না। অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন ইহাদের কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাঁধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরাভাবে বলিল, অপু আয় রে চল। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই চল অপু, এখানে থাকতে না দিলে বয়েই গেল। বুঝলি তো, এখানকার চেয়েও বড় বড় আম, তুই আর আমি মজা করে কুড়োবো এখন, চলে আয়। এবং এখানে কতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল। চলিয়া যাওয়ায় প্রকৃতপক্ষে সাপে বর হইল। সকলের সম্মুখে এরূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রাং চিতার বেড়ার ফাঁক গলিয়া বাগানের বাহির হইয়া গেল। রানু বলিল, কেন ভাই ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা। রানুর মোড়ে দুর্গার চোখের ভরসা হারা চাহনি বড় ঘা দিল। অপু অত শত বোঝে নাই, বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আম রে দিদি? পুটুদের সলতে খা বটতলায়? কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই, একটু ভাবিয়া বলিল, চল, গড়ের পুকুরের ধারের বাগানে যাবি, ওদিকে সব বড় বড় গাছ আছে, চল। গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া সুরি পথে অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ, গাছতলায় বনচালতা ময়না কাটা সারা গাছের দুর্ভেদ্য জঙ্গল। দুর্বলী এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে এলিয়া এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না। কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরানো গুলঞ্চলতা এই গাছে ও গাছে দুলিতেছে। বড় বড় প্রাচীন গাছের তারা কাটা কাটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করিয়া সহজসাধ্য নহে। তাহার উপর ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝড়ো মেঘে ও বাগানের মধ্যে জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকার সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালোভাবে দেখা যায় না। তবুও খুঁজিতে খুঁজিতে নাছোড়বান্দা দুর্গা গোটা 10টা আম পেল। হঠাৎ করে সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল। ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল। একটু পরেই মোটা মোটা ফোঁটায় চরবর করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। আয়, আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না।
দেখিতে দেখিতে চারদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উঠিয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যেন নরম বড়িয়াছিল, তাহারও আবার বড় বাড়িল। দুর্গা যে গাছতলায় দাঁড়াইল, এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পূবে হাওয়ায় ঝাপটায় গাছতলা ভাসাইয়া লইয়া চলিল। বাড়ি হইতে অনেক দূর আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো, তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে টানিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এই বৃষ্টি আর কতক্ষণ হবে? এই ধরে গেল বলে। বৃষ্টি হলে ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব এখন, কেমন তো? দুজনে চাচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় কর্মচা, হে বৃষ্টি ধরে যা। কর কর করাত। প্রচণ্ড বন বাগানের অন্ধকারে মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল। সামনের গাছের মগডালে থেলো থেলো বন থুতুল ফল ঝরে দুলিতেছে। অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি, ভয় কি রে? রাম রাম বল। রাম রাম, নেবু পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, বারবার বলতে থাক। বৃষ্টির ঝাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টসটস করিয়া জল ঝরিতে লাগিল। গুম গুম চাপা গম্ভীর শব্দ। একটা বিশাল লোহার রুল কে যেন আকাশের ধারক মেঝেতে এদিক হইতে ওদিকে টানিয়া লইয়া বেড়াইতেছে। অপু শঙ্কিত সুরে বলিল, ওই দিদি, আবার? ভয় নাই। ভয় কি? আর একটু সরে আয়। তোর মাথাটা ভিজে যে একেবারে জুবড়ি হয়ে গিয়েছে। চারিধারে শুধু মুষলধারে বৃষ্টি পতনে হুশ একটানা শব্দ, মাঝে মাঝে দমকা ঝরে শো বো ডালপালার ঝাপটের শব্দ। মেঘের ডাকে কানে তালা ধরিয়া যায়। এক একবার দুর্গার মনে হইতেছিল সমস্ত বাগানখানা ঝরে মরমর করিয়া ভাঙিয়া উপর হইয়া তাহাদের চাপা দিল বুঝি। অপু বলিল, দিদি, বৃষ্টি যদি আর না থামে? হঠাৎ ঝটিকা যুদ্ধ অন্ধকার আকাশের এই প্রান্ত হইতে লকলকে আলো জিহ্বা মেলিয়া বিদ্রুপের নিকট অট্টহাস্যে রোল তুলিয়া এক লহমায় এই প্রান্তের দিকে ছুটিয়া গেল। কর কর করাত। সঙ্গে সঙ্গে বাগানের মাথায় বৃষ্টির ধোয়া রাশি চিরিয়া ফাড়িয়া উড়িয়া ভৌরবী প্রকৃতির উন্মত্ততায় মাঝখানে ধরা পড়া দুই অসহায় বালক বালিকার চোখ কসলাইয়া তীক্ষ্ণ নীল বিদ্যুৎ খেলিয়া গেল। অপু ভয়ে চোখ বুঝিল। দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল, বাজ পড়িতেছে নাকি? গাছের মাথায় বন ধুধুলের ফল দুলিতেছে। সেই বড় লোহার রুলটাকে আকাশের ওদিকে হইতে যেন আবার এদিকে টানিয়া আনিতেছিল। শীতে অপুর ঠকঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল। দুর্গা তাহাকে আরো কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ঝরে যা। নেবুর পাতা করম চা। ভয় তাহার স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহিরে দরজায় দাঁড়াইয়া আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গার অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো। কোথায় গিয়েছে? তারপর হাসিয়া বলিল, কি ব্যাঙ ডাকানির জল হলো। কি রে বলবো আর খুড়িমা। সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো। ও মা, কোথায় গেল তবে? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল। কি করিবে ভাবিতেছে, এমন সময় খিড়কির দরজায় ঠেলিয়া খুলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে আর ঝুনা নারিকেল হাতে ও পিছনে পেছনে অপু একটা নারিকেল বাগলো টানিয়া লইয়া বাড়িতে ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলেমেয়ের কাছে গিয়া বলিল, ও মা, আমার কি হবে? ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস। কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, ও মা, মাথাটা তো ভিজে একেবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত বলিল, নারকোল কোথায় পেলি রে দুর্গা? অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, শেষ জেঠিমা বাগান বানাচ্ছে। এই গেল, ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকেল গাছটা, ওর তলায় পড়েছিল। আমরাও বেরোচ্ছি, শেষ জেঠিমাও ঢুকলো। দুর্গা বলল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে
অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আগে আমি টের পাইনি। সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু বাগলোটা নেই, মার ঝাঁটার কষ্ট, ঝাঁটা হবে। তারপরে দেখি হস্তহিত নারিকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? অপু খুশি সুরে হাত নাড়িয়া বলিল, আমি অমনি বগলোটা নিয়ে ছুট। সর্বজয় বলিল, বেশ বড় দোমালা নারিকেলটা, শেষতলায় রেখে দে, জল নিয়ে দেব। অপু অনুযোগের সুরে বলিল, তুমি বলো মা নারকল নেই, নারকল নেই, এই তো হলো নারকল, এইবার কিন্তু বড়া করে দিতে হবে, আমি ছাড়বো না কখনো। বৃষ্টির জলে ছেলেমেয়েরা মুখ বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল। ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে, মাথার চুল ভিজিয়া কানের সঙ্গে ল্যাপটাইয়া লাগিয়াছে। সর্বজয় বলিল, আয় সব কাপড় ছাড়িয়ে দিয়ে আগে, পায়ে জল দিয়ে রোয়াকে উৎসব। খানিক পরে সর্বজয় কুয়ার জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল। ভুবন মুখুজ্জে খিড়কি দোর পর্যন্ত হইতে সে শুনিল শেষ ঠাকুরন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় তুলিতেছেন। এক মুঠা টাকা খরচ করে তবে বাগান দেয়া, মাগনা তো নয়। তার কোনো কুটোটা যদি হাগেরেদের জন্য ঘরে ঢোকবার জো আছে, ওই ছুরিটা যদ্দিন বাগানে বসে আছে, কুটো গাছটা নিয়ে ঘরে তুলবে। এতে মাগিরও শিক্ষা আছে। ও মাগি নাকি কম নাকি? ও মা, ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। তাই এত বড় বড় নারকোলটা কুড়িয়ে নিয়ে একেবারে দৌড়। এত সত্তরটা যেন ভগবান সহ্যি না করেন। উচ্ছন্নে যাক, উচ্ছন্নে যাই, সব ভর সন্ধেবেলা বলছি, আর যেন নারকেল খেতে না হয়। একবার শিগগির যেন ছাতিমতলা হই। সর্বজয় খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ছেলেমেয়ের বর্ষণ সিক্ত কচিমুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগাল ওদের লাগে। বাবা যা লোক, দাঁতে বিষ আছে, কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বস্ব যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জের বাড়ি ঢুকিল না। আসছে ওরা বনে বাঁশঝড়ের তলায় বর্ষস্তব্ধ সন্ধ্যায় জোনাকি জ্বলিতেছে। পা যেন আর উঠিতে চাহে না। ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘোড়া কাঠে লইয়া বাড়ির দিকে ফিরিল। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকেলটা ওদের ফেরত দেই, তাহলে কি গাল লাগাবে? তা কেন লাগাবে? যার জিনিস তাকেই তো ফেরত দেওয়া হলো। তা কখনো লাগে? বাড়িতে পা দিতেই মেয়েকে বলিল, দুর্গা, নারকেলটা সতুদের বাড়ি দিয়াই গিয়ে। অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রইল। দুর্গা বলিল, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি দিয়ায়। ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা। বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু, আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে, চল অপু আমার সঙ্গে। ছেলেমেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকোল ওরা শত্রুতা করে কুড়োতে যায়নি, সে তো তুমি জানো। এই গাল যেন ওদের না লাগে। দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে বর্তে রাখিও, ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়েও, দোহাই ঠাকুর। গ্রামের প্রসন্ন গুরুমশাই বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানের পাশেই তাহার পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালার শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না, তবে বেতের উপর অভিভাবকদের বিশ্বাস গুরু মহাশয়ের অপেক্ষা কিছু কম নয়। তারা গুরু মশাইকেও বলিয়া দিয়েছিলেন, ছেলেদের শুধু পা খোড়া এবং চোখ কানা না হয়, এইটুকু মাত্র নজর রাখিয়া তিনি যত ইচ্ছা বেদ চালাইতে পারেন। গুরু মশাইও তাহার শিক্ষাদানের উপযুক্ত ক্ষমতা ও উপকরণের অভাব একমাত্র বেতের সাহায্যে পূর্ণ করিবার চেষ্টায় এরূপ বেপরোয়াভাবে বেদ চালাইয়া থাকেন, যে ছাত্রগণ পা খোড়া ও চক্ষু কানা হওয়ার ঘটনা হইতে কোনরূপ প্রাণে বাঁচিয়া যায় মাত্র। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু ওঠ শিগগির করে, আজ তুমি যে পাঠশালা পড়তে যাবে। কেমন সব বই আনা হবে তোমার জন্য, সেলেট। হ্যাঁ ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমার সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনে অপু সদ্য নিদ্রাত্রিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার ধারণা ছিল যে যারা দুষ্টু ছেলে মার কথা শোনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাদেরকেই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে নাই, তবে সে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয় পুনরায় আসিয়া বলিল, ও টপু, মুখ ধুয়ে নাও,
তোমার অনেক করে মুড়ি বেঁধে দেবো এখন, পাঠশালায় বসে বসে খেয়েও এখন, লক্ষ্মী মানিক। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ইহ। পরে মায়ের দিকে চাহিয়া জিব্বার করিয়া চোখ বুঝিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল, উঠিবার লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জোরাজুরি খাটিল না, যাইতে হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিবার সময় বলিল, আমি কক্ষণ আর বাড়ি আসছি নে, দেখো। ষাট বাড়ি আসবে নাকি, ও কথা বলতে নেই, ছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। অপু বসে বসে লেখো, গুরু মহাশয়ের কথা শুনো, দুষ্টুমি করো না। খানিকটা পরে পেছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। অকুল সমুদ্র। সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল। পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়াইয়া সম্ভব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছে। কয়েকটা বড় বড় ছেলে আপন আপন চাটাইয়া বসিয়া নানারূপ কুম্ভর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুরিতেছে। তাহার অপেক্ষা আর একটু ছোট ছেলে খুঁটিতে ঠেস দিয়ে আপন মনে পাততাতির তালপালার মুখের উপর পুড়িয়া চিবাইতেছে। আর একটা বড় ছেলে, তাহার গালে একটা আঁচিল, সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেরা দিলাম। অন্য ছেলেটা বলিতেছিল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা চায় না, গুরুমশাই হঠাৎ বলিলেন, এই ফোনে স্লেটে ওসব কি হচ্ছে রে? সম্মুখে সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়ে ফেলিল। কিন্তু গুরু মহাশয়ের দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই সতে, ফোনে স্লেটটা নিয়ে আয় তো। তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই বড় আঁচিলওয়ালা ছেলেটা ছো মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির ধরিল। এসব কি লেখা হচ্ছে স্লেটে? সতে, ধরে নিয়ে আয় ওদের দুইজনকে, কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছোল মারিয়া স্লেট লইয়া গেল, সেভাবে বিপন্ন মুখে সামনের ছেলের দুটি পায়ে পড়ে গুরু মশাইয়ের কাছে যাইতেছিল। তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরুমশাই বলিলেন, হাসে কে? হাসছো কেন খোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি? অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয় তাহার মুখ শুকাইয়া গেল। সতে, একখানা ধান নিয়ে আয় তো দেখি তেঁতুলতলা থেকে, বেশ বড় বড়। অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল। তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনাতে হলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তু বলিয়াই হোক, গুরুমশাই সে যাত্রা তাহাকে রেহাই দিলেন। পাঠশালা বসিল বিকালে। সব শুদ্ধ ৮-১০টি ছেলেমেয়ে পড়িতে আসে। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নাই। সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটে আসন আনে। যে ঘরটায় পাঠশালা হয় তার কোন দিকে বেড়া বা দেওয়াল কিছুই নাই, চারিধার খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। পাঠশালা ঘরের চারিপাশে বন, পেছন থেকে গুরু মহাশয়ের পৈতৃক আমলের বাগান। অপরাহ্নে তাজা পরম রৌদ্র বাতাবি লেবু ঘাব ও পেয়ারা ফুলি আমের গাছটার ফাঁক দিয়া পাঠশালার ঘরের বাঁশের খুঁটির পরে আসিয়া পড়িয়াছে। নিকটে অন্য কোনো দিন অন্য বাড়ি নাই, শুধু বন ও বাগান, একধারে একটা যাতায়াতের সরু পথ। ৮-১০টি ছেলেমেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া নানারূপ সুর করিয়া পড়া মুখস্থ করে। মাঝে মাঝে গুরু মহাশয়ের গলা শোনা যায়, এই ক্যাবলা, ও শেলটার দিকে চেয়ে কি দেখছিস? কান মলে ছিঁড়ে দেবো একেবারে। নুটু, তোমার কবার নেতি ভিজুতে হবে? যদি ফের দেখি নেজু ভিজেতে। গুরু মহাশয়ের একটা খুঁটি হেলান দিয়ে একখানা তালপালার চাটাইয়ের উপর বসিয়া থাকেন। মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেয় অংশটি পাকিয়া গিয়াছে। বিকালবেলা প্রায় গ্রামের দিনু পালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন।
পড়াশোনার চেয়ে গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্য লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে অজাসুর হাতে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানটার ঝাপটা তুলিয়া বসিয়া দা দিয়া তামাক ঝাঁটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল রাধিয়া খাওয়া, হয়তো মাঝে মাঝে তাহার মহাভারতখানা কি বাবা সেই দণ্ডরায়ের পাঁচালীখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া পড়া পড়ে। বাহিরে অন্ধকার বর্ষা রাতে টিপটিপ বৃষ্টি পড়িতেছে, কেহ কোথাও নাই, পেছনের ডোবায় ব্যাঙ ডাকিতেছে। কি সুন্দর! বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই গল্পগুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের এ পাড়ায় রাজকৃষ্ণ সন্ন্যাস মহাশয় যেদিন আসিতেন, সে কোনো গল্প হোক, যত সামান্যই হোক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। সন্ন্যাস মহোদয় দেশ ভ্রমণ বাতিক প্রান্ত ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না। প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দিব্য আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসিয়া থেলো হুকা টানিতেছেন, মনে হইতেছে সন্ন্যাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া। সেকালে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি আর বুঝি নাই, পৈতৃক চণ্ডী মণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন। হঠাৎ একদিন দেখা গেল সদর দরজা তালাবদ্ধ, বাড়ির জন প্রাণী সাড়া নাই। ব্যাপার কি? সন্ন্যাস মহাশয় পরিবারের বৃদ্ধাঞ্চল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন, অনেকদিন আর দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠাক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল, দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সন্ন্যাস মহাশয় সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন। লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জল বিচুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই সে প্রসন্ন। কিরকম আছো? বেশ জাল পেতে বসেছ যে, কটা মাছি পড়ল? নামটা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। সন্ন্যাস মহাশয় সেখানে তালপালার চাটাই টানিয়া বসিয়াছে, সেদিকে হাতখানে জমে উৎসাহে আগাইয়া বসিত। স্লেট বই মরিয়া একপাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশোনার দরকার নাই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। কুঠির মাঠের মধ্যে যে জায়গাটা এখন নালতাকুড়ির জেলে বলে, ওইখানকার আগের কালে গ্রামে একটা হাজরার ভাই চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়েছিল। বর্ষাকাল, এখানে ওখানে বৃষ্টির জলে তোরে মাটি খুশিয়া পড়িয়াছিল। হঠাৎ চন্দর হাজিরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাড়ির কানাওতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির হইয়া আছে। তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখে এক হাড়ি সেকেলে আমলের টাকা। তাই পাইয়া চন্দর হাজরা দিন কত খুব বাবুগিরি করিয়া বেড়াইল। এসব সন্ন্যাল মহাশয়ের নিজের চোখে দেখা। এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিতে তাহার স্ত্রী কিরকম কষ্ট হইয়াছিল, নাভিগয়ার পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সাথে হাতাহাতি হইবার উপক্রম। কোথাকার এক জায়গায় খুব ভালো খাবার পাওয়া যায়, সন্ন্যাল মশার নাম বলে দিলেন, প্যারা। নামটা শুনে অপুর ভারী হাসি পাইয়াছিল, বড় হইলে সে প্যারা কিনিয়া খাইবে। আরেকদিন সন্ন্যাল মশায় একটা কোনো জায়গায় গল্প করিতেছিলেন, সে জায়গায় নাকি আগে অনেক লোকের বাস ছিল। সন্ধ্যার সময় তেঁতুলের জঙ্গলের মধ্য দিয়া তাহার সেখানে যায়। সন্ন্যাল মশাই বারবার যে জিনিসটা দেখিতে যান, তাহার নাম বলিতেছিলেন চিকা মসজিদ। কি জিনিস তাহা প্রথমে সে বুঝতে পারে নাই, পরে কথাবার্তার ভাবে বুঝিয়াছিলেন একটা ভাঙা পুরনো বাড়ি। অন্ধকার প্রায় হইয়া আসিয়াছিল। তাহারা ঢুকিতেই এক ঝাঁক চামচিকা সা করিয়া উড়িয়া বাহির হইয়া গেল। অপু বেশ কল্পনা করিতে পারে, চারিধারে অন্ধকার তেঁতুল জঙ্গল, কেউ কোথাও নাই, ভাঙা পুরনো দরজা। যেমন সে ঢুকিল অমনি সা করিয়া চামচিকার দল পালাইয়া গেল। রানুদের পশ্চিম দিকে চোর কুঠুরের মতো অন্ধকার ঘরটা। কোন দেশে সন্ন্যাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন। সে এক অশ্বত্থ তলায় থাকিত। এক ছিলেম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা কোন ফল তোমরা খাইতে চাও বলো। পরে ইন্দির ফলের নাম করিলে সে সম্মুখের কোন একটা গাছ দেখায় বলিত, যাও ওখান গইয়া লইয়া আসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছের বেদানা ফলি আছে,
কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়ে আছে। রাজুরাই বলিতেন, এসব মন্তর টন্তরের খেলা আর কি। সেবার আমার এক মামা দিনু পালিতের কথা চাপা দিয়া বলিলেন, মন্তরের কথা যখন উঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা। বেলেরাঙার বুধো গারোয়ানকে তোমরা দেখেছো কেউ? রাজু না দেখে থাকো, রাজকৃষ্ণ ভায়া তো খুব দেখেছে। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বুড়ো বারবার নিজের কামারের দোকানের লাঙলের ফাল পাড়াতে আসতো। 100 বছর বয়সে মারা যায়। মারাও গিয়েছে আজ 25 বছরের উপর। জোয়ান বয়সে আমার তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না। একেবারে অনেক কালের কথা। আমরা তখন সবে হয়েছে 19-20 বয়স। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি। বোধহয় গারোয়ানের গাড়ি। গাড়িতে আমি, আমার খুড়িমা, আমার অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে। কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব দিকে কিরকম ভয়ভীতি ছিল তা রাজকৃষ্ণ ভায়া জানে নিশ্চয়ই। এক মাঠের রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা করিও আছে। বড্ড ভাবনা হলো, আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো? জনচারে সন্ডা মক্ক গাছের কালো মিশালো এক গাড়ির পেছন থেকে বাস দুদিক দিকে ধরলে, একদিকে দুজন, ওদিকে দুজন। দেখে তো মশাই আমার মুখে আর রাটা নেই। কোনো রকম গাড়ির মধ্যে বসে আছি, এদিকে তারাও গাড়ির বাস ধরে সঙ্গে আসছে। বুড়ো গারোয়ান দেখি পিটপিট করে পেছন দিকে চাইছে, ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে। বেশ আছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জে থানার কাছাকাছি এসে পড়ল। রাজা দেখা যাচ্ছে যখন, সেই লোক কজন বললে, ওস্তাদজি আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গারোয়ান বললে, সে হবে না বেটারা, আর সব থানায় গিয়ে নিয়ে বাঁধিয়ে দেব। অনেক কাকুতি মিনতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম আর করিসনি। তবে তারা বুধো গারোয়ানদের পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমার স্বচক্ষে দেখা। মন্তরের চোটে ওই যে ওরা বাঁশ এনে ধরেছিল অমনি ধরেই রয়েছে, আর ছাড়াবার সাধ্য নেই। চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরে কাটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাপু, মন্তর টন্তরের কথা গল্প বলিতে বলিতে কেলা যাইত। পাঠশালার চারিপাশের বন জঙ্গলে অপরাহ্নে রাঙা রৌদ্র বাঁকা ভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের জগগুরুম গাছের ডালে কেলা গুল্লুম্য পাতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া বসিয়া দোল খাইত। পাঠশালা ঘরে বনের গন্ধের ধরে লতা পাতা চাটাই ছাড়া খেলা বই দপ্তর, পাঠশালার মাটির মেঝে ও কড়া দা তামাকের ধোয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সেই গ্রামের ছায়া ভরা মাটির পথে একটা মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিক্কন সুস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করে আছড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা এ ধরনের অদ্ভুত জগতে কোনো চোখ মিলিয়া চাহিয়া চাহিয়া দিশেহারা হইয়া উঠিয়াছে। গাছপালায় ঘেরা এইটুকু কেবল তার পরিচিত দেশ। এখানে মা রোজ হাতে করিয়া খাওয়ায়, চুল আছড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। এই গণ্ডিটুকু ছাড়লেই তাহার চারিধার ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি। তাহার শিশু মন থই পায় না। ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটার ওদিকে কোথায় চলিয়া গেল। তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও, তবে শাখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে। কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার ঝঞ্ঝুপের নিচে কচু ও বন কলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা কেউই জানে না। একদিন পাঠশালায় এমন একটা ঘটনা হইয়াছিল, যাহা তাহার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্প গুজব হইল না। পড়ালেখা হইতেছিল। সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক। এমন সময় গুরু মহাশয় বলিলেন, সেলেট নাও, শ্রুতি লেখন লেখো। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশুরায়ের পাঁচালি ছড়া মুখস্থ করে বলে তেমনি।
শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো কেমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। সে সকল কথার অর্থ সে বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ ও লালিত পদের ধ্বনি, ঝংকার ঝরানো এক অপরিচিত শব্দ সঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ণ ঠেকিল এবং সব কথার অর্থ না বোঝায় দরুণী কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারিতেছিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ স্মৃতিরিবন কোথায় আছে। এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রসবগিরি। ইহা শিখরদেশ আকাশপথে সতত সমীর সঞ্জারমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্যক্য প্রদেশ, ঘন সন্নিবিষ্ট বন, পাত সম্মুখে সমাচ্ছন্ন থাকতে স্নিগ্ধ শীতল ও রমণীয়, পাদদেশে প্রসন্ন সলিল গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া। সে ঠিক বলিতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু সে জানে। তাহার মনে হয়, অনেক সময় মনে হয়, সে যে 2 বছর আগে কুঠির মধ্যে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছে, সেদিন মাঠের ধার হইতে একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিতেছিল সে। পথটার দুধারে সে কত কি অজানা পাখি, অচেনা গাছপালা, অচেনা ঝঞ্ঝক। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে একদৃষ্টে চাহিয়াছিল। মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তা ভাবিয়া সে কুল পায় না। তাহার বাবা বলিয়াছিল, ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা, মাধবপুর 10 ঘোড়া হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাটে নয়, সে জানিত ও পথটা আরো অনেক দূরে গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে। সেই অশ্বত্থ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে, সেই বহু দূরের দেশটা। শ্রুতিলেখন শুনিতে শুনিতে সেই 2 বছর আগের দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল। ওই পথের ওধাকে অনেক দূর কোথায় সে জনস্থান মধ্যবর্তী প্রসবপর্ণ ঝঞ্ঝপের স্নিগ্ধগন্ধে না জানা ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সে সেই শ্রবণগিরির উন্নত শিখর, আকাশপথে সতত সঞ্চয়মান মেঘমালার যাহার প্রশস্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে, সে বড় হইলে যাইয়া দেখিবে। কিন্তু সে বেতসী কণ্টকিত তট, বিচিত্র পুলিনা গোদাবরী, সে শ্যামলী জন্মস্থান, নীল মেঘমালায় ঘেরা সে অপূর্ব শৈলপ্রস্থ রামায়ণে বর্ণিত কোনো দেশে ছিল না। বাল্মীকি বা ভবভূমিত তাহাদের সৃষ্টিকর্তা নহেন, কেবল অতীতের দিনের কোনো পাখি ডাকা গ্রাম্য সন্ধ্যায় এক মুগ্ধমতী গ্রাম্য বালকের অপরিণত শিশু কল্পনার দেশে তাহারা ছিল বাস্তব, একেবারে খাঁটি, অতি সুপরিচিত। পৃথিবীর পৃষ্ঠে যাহাদের ভৌগোলিক অস্তিত্ব কোনো কালে সম্ভব ছিল না, শুধু এক অনভিজ্ঞ শৈশব মনেই সে কল্পনা জগতের প্রবণ পর্বত আর সতত সঞ্চয়মান মেঘজলে ঢাকা নীল শিখরমালার স্বপ্ন লইয়া অক্ষণ আসন পাতিয়া বসিল। দুর্গা ভাইকে খুঁজিতে বাহির হইয়াছিল। পাড়ার নানা স্থানে খুঁজিয়া কোথাও পাইল না। অন্নদা রায় মহাশয়ের বাড়ির কাছে আসিয়া ভাবিল, একবার ওইখানে যাই দেখি, খুড়িমার সঙ্গেও দেখাটা হবে এখন। অন্নদা রায়ের বাড়িতে ঢুকিতে একটা হৈ হৈ চিৎকার ও কান্নাকাটিতে কলরব তাহার কানে গেল। বাড়ির মধ্যে ঢুকিয়া সে দরজার কাছে দাঁড়াইল। রোয়াকের একপাশে দাঁড়াইয়া অন্নদা রায়ের বিধবা ভগ্নী সখী ঠাকুরুন চিৎকার করিয়া বাড়ি ফাটাইতেছেন। তাই কি মনে একটু ভয় আছে নাকি? ঢের ঢের জাহাবাজ মেয়ে মানুষ দেখেছি, এমন আর কখনো দেখিনি বাপু। পায়ে পড় করি বলে ওই জমের মতো স্বামী রাগালে হারে মাসে 1 রাখে না। তাই না হয় বাপু একটু সমঝে চলি। সত্যি তো, আজ 3 দিন ধরে বলছে ধানটুকু একটু রোদে দাও। ওগো, ধানগুলো একটু রোদে দাও। কথা কি গেরোজ যায় না, না কানে যায় না? কার কথা কে শোনে? গেরস্ত ঘরের বউ ধান ভাঙবে, কাজ করবে এই জানি, তা না রাত দিন পটের বিবি সেজে বসে আছে। পটের বিবি জিনিসটা পরিস্ফুটন করার জন্য উত্তম রাজ্যে সাজিয়া বেরূপভাবে বসিয়া থাকা উচিত বলিয়া সখী ঠাকুরনের ধারণা তিনি এখানে তাহার অভিনয় করিলেন। এ তো বাবু কখনো কোথাও বাপের জন্মে দেখিনি, শুনিও নি। দালানের মধ্যে হইতে অন্নদা রায়ের পুত্রবধূ নাকি সুরে কাঁদিতে কাঁদিতে বলিল, পটের বিবি হয়ে সেজে বসে থাকি নাকি? কাল যে 10 মুগের ডাল ভাজলাম সারা বিকেল ধরে, দুপুরবেলা খেয়েই আরম্ভ করেছি,
আর যখন 5টায় গাড়ি যাওয়ার শব্দ পেলাম তখন খোলার তাতেই বসে আছি। দুধ আমার ডাল ভাজারে ভাজারে করে অন্ধকার হয়ে গিয়েছে, এখন উঠেছি। সে কি অমনি হয়? গা গতর ব্যথা হয়ে গেছে। রাত্রিরে বলি বুঝি জ্বর হলো, এমনি গায়ে ব্যথা। তাকে কেউ দেখে? তার উপর সকালবেলা বিনি দোষে এই মার। কোন সংসারে কি কি বসে বসে খাই। এমন সময় অন্দনাদারের ছেলে গোকুল এক হাতে একখানা কাঁচা বাঁশের পাতা শুদ্ধ ডগা আর এক হাতে দা লইয়া বাড়ি ঢুকিল। স্ত্রী কান্নার শব্দ শেষ অংশ শুনিতে পাইয়া গর্জন করিয়া কহিল, এখনো তোমার হয়নি? এখনো তোমার অদৃষ্টে বেস্তর দুঃখ আছে দেখছি। আমার রাগ বাড়িও না মেলা সকালবেলা। আজ 3 দিন ধরে ধানগুলো রোদ্দুরে দেওয়ার জন্য বলে বলে হয়রান। এই মেঘলা মেঘলা যাচ্ছে, এরপর ধানগুলো যদি কালিয়ে যায় তবে তোমার কোন বাবা এসে সামলাবে? সারা বছরে পিণ্ডি জুটবে কোত্থেকে? গোকুলের বউ হঠাৎ কান্না বন্ধ করিয়া তেজের সহিত জোর গলায় বলিয়া উঠিল, তুমি আমার বাবা তুলে গাড়ি গাড়ি করো না তো, বলে দিচ্ছি। আমার বাবা কি করেছে তোমার? কেন তুমি বাবার নামে যখন তখন যা ইচ্ছে বলবে? তাহার কথা শেষ হইতে না হইতেই গোকুল হাতের বাঁশ নামাইয়া রাখিয়া দা হাতে এক লাফে রোয়াকের সিঁড়ি হইতে উঠিয়া গেল। তবে রে, আজ আমার একদিন কি তোমার একদিন? তোমার বাপের বাড়ি আবদার না আমি গুছিয়ে দেব আজ। একটা খুনোখুনে ব্যাপার বুঝিবা হয় দেখিয়া বাড়ির উঠান হইতে কৃষাণ ডাকিয়া গেল, কি করেন দা ঠাকুর, কি করেন? থামুন থামুন। পরে সে ঠুকরিয়া রোয়াকে গেল। রোয়াকে যাইয়া সে গেল, দেখল এবং দুর্গাও ছুটিয়া আসিল। সখী ঠাকুরনও রোয়াক হইতে দালানের মধ্যে ঢুকিলেন। খুব একটা হইচই হলো। দালানের মধ্যে গোকুলের স্ত্রী স্বামীর উদ্যত আক্রমণের সম্মুখে পিছাইয়া গিয়া মাঠ ঠেকাইবার জন্য দুহাত তুলিয়া দেয়ালের গায়ে প্রাণপণে ঠেস দিয়া জড়সড় হইয়া দাঁড়াইয়াছে। চোখে তার ভয়ের দৃষ্টি। কিষাণ লইয়া গোকুলের হাত হইতে দাখানা কাড়িয়া লইল। পরে তাহাকে ধরিয়া দালানের বাইরে আনিতে আনিতে বলিতে লাগিল, কি করেন দা ঠাকুর, থামুন, আসুন নেমে। গোকুলের বয়স 35-36-এর কম নয়, কিন্তু দেহ তেমন সবল নহে। বলিষ্ঠ কৃষাণের সহিত ম্যালেরিয়ার দুর্বল দেহ লইয়া হাত ছাড়াছাড়ির চেষ্টা করিতে গেলে দুর্বলতাই অধিকাংশ প্রকাশ হইয়া পড়িবে বুঝিয়া বলিতে বলিতে নামিল, দেখো না, একটা ডোল ধান, বীজ ধান জল পেয়ে যদি কালিয়ে যায়, ও কি আর রোয়া হবে? আজ 3 দিন ধরে বলছি। আবার তেজটা দেখলে তো? তোমার তেজ আমি। দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল, কিন্তু এ সময় খুড়িমার সঙ্গে আলাপ পরিচয় কথাবার্তার সময় নহে বুঝিয়া সে এক প্রকার নিঃসন্দেহে অন্নদা রায়ের বাড়ির হলে বাড়ি হইয়া গেল। পাঁচু বারুজ্যের বাড়ির কাছে জামতলায় এক লোক ঘাটবাট সারাইয়া বসিতেছে। কাঠের কয়লার হাপড়ে গনগন আগুন, পাড়ার লোকের অনেক ভাঙা ঘটিবাটি জড়ো করা। বেটে ধরনের লোকটা, পাকশিটে গড়ানোর চেহারা। বয়স্ক তো বুঝিবার উপায় নাই, 30ও হইতে পারে, 50ও হইতে পারে। গলায় ত্রিকণ্ঠী তুলসীর মালা, মুখের ডান দিকে একটা দাগ, হাতের কবজিয়ে দড়ির মতো শির বাহির হইয়া আছে, পরনে আধময়লা ধুতি। পাড়ার অনেক ছেলে মেয়ে তাহাকে ঘিরিয়া ঘটিবাটি সারানো দেখিতেছে। দুর্গাও গেল। লোকটা বলিল, কি চাই খুকি? সে বলল, কিছু না, দেখব। বাড়ি ফিরিয়া মার কাছে বলিল, আজ মা গোকুল কাকা খুড়িমাকে যা মেরেছে সে কি বলবো। পরে সে আনুপূর্বিক বর্ণনা করিল। সর্বজয়া বলিল, গোয়ার গোবিন্দ চাষা একটা বউ তো নয়। আহা, ভালো মানুষ বউটা এমন হাতে আর এমন বাড়িতে পড়েছে, ঠ্যাঙা খেতে খেতেই জীবনটা গেল। আমাকে তো বড্ড ভালোবাসে, যখন যা বাড়িতে হবে আমার জন্য তুলে রেখে দেবে। খুড়িমার কান্না দেখে এমন কষ্ট হলো মা। সখী ঠাকমা আবার উল্টে খুড়িমাকেই বকে। সে 3-4 দিন জামতলায় ঘটিবাটি সারানো দেখিতে গেল। লোকটি তাহার বাড়ি, বাপের নাম সব খুঁটিনাটি জিজ্ঞাসা করিয়া বলিল, তোমাদের বাড়ির জিনিসপত্র সারাবে না? নিয়ে এসো না খুকি। দুর্গা বাড়িতে আসিয়া মাকে বলিল, আমাদের ভাঙা ঘটি গাড়োগুলো দেবে মা? একজন বেশ ভালো মানুষ লোক এসেছে, ওপাড়ার পথে জামতলায় বসে সারাচ্ছে। লোকটা তার নাম বলে পিতম, যাতে নাকি কাশারি। হাপড় জ্বালাইতে জ্বালাইতে এক একবার সোজা হইয়া বসিয়া বলে, জয় রাধে, রাধে গোবিন্দ। সকালবেলা তাহার কাছে পাড়ার অনেকে আসিয়া জোটে। সে চিমটা দিয়া হাপড় হইতে আগুন উঠাইয়া অনবরত তামাক সাজিয়া ভদ্রলোকের হাতে দিতেছে। দিবার সময় মুখখানা বিনয় কাচুমাচু করিয়া ঘাড় এক ধারে কাত করিয়া বলে, হে হে, তামাক হচ্ছে করুণ বাবা ঠাকুর, রাধারানীর পদ ভরসা।
নারকেলের কথা আর বলবেন না বাবা ঠাকুর, আর বছর জ্যৈষ্ঠী মাসে বলে দেই গোটা কতক চার বসিয়ে আধ কাটা খানেক জমিতে 6 গন্ডা চারা কিনে লাগিয়ে দিলাম। তা ব্যাঙের উপদ্রতে একেবারে মুছের টুছেরে সব শুদ্ধ, কাটার টাকাই মাটি। মুখুজ্জে মশাই সকাল হইতে ঠায় বসিয়াছেন, কোন রকমের মিষ্ট কথায় তুষ্ট করিয়া পিতলের ঘড়া বিনামূল্যে সারাইয়া লইবেন। তামাক খাইতে খাইতে পূর্ব কথায় খেই ধরিয়া বলিলেন, এই তো গেল কাণ্ড বাপু। তা এবারে তো ভেবেছিলাম 20 চারা বাড়ির পিছনে, তা এমন ম্যালেরিয়া ধরলো তোমাদের ওদিকে কি রকম হে কারিগর? তিনি সকাল হইতে তাহাকে কারিগর বলিয়া ডাকিতেছেন। পরিপূর্ণ, আগে পরিপূর্ণ। ম্যালেরিয়ার কথা বলবেন না বাবা ঠাকুর, হাড় জ্বালিয়ে খেয়েছে। এই নিন আপনার ঘোড়াটা, 6টা পয়সা দেবেন। মুখুজ্জে মশাই ঘোড়াটা হাতে লইয়া উঠিয়া পড়িয়া বললেন, হ্যাঁ, এর জন্য আবার পয়সা? দিলে একটা জিনিস ব্রাহ্মণকে সারিয়ে অমনি কার্তিক মাসের দিনটা, তার আবার। প্রীতম তাড়াতাড়ি মুখুজ্জে মশাইয়ের ঘোড়াটা ধরিয়া অত্যন্ত অমায়িকভাবে হাসিয়া বলিলেন, আজ্ঞে না, মাফ করবেন বাবা ঠাকুর, এমনি সারিয়ে দিতে পারবো না, এখন সকালবেলা বনই হয়নি। আজ্ঞে না, তা পারবো না, ঘোড়াটা রেখে যান, বাড়ি গিয়ে কটা পাঠিয়ে দেবেন। দুর্গার মা বলে, দেখিস দেখি, ভাঙা বাসনকোসন বদলে নতুন বাসনকোসন অনেক সময় ওরা দেয়, জিজ্ঞেস করিস তো। প্রীতম খুব রাজি। দুর্গা বাড়ি হইতে বহিয়া আসিয়া একরাশ পুরানো গারু ঘড়িবাটি ঘোড়া তাহার কাছে লইয়া গিয়া হাজির করে। অর্ধেক দিনটা সে জামতলাতেই কাটায়, হাপড় জ্বালানো, রান ঝাল করা বসিয়া বসিয়া দেখে। প্রীতম বলিয়াছে তাহাকে একটা পিতলের আংটি গড়াইয়া দিবে। ইহাও বলিয়াছে যে সারাইবার পয়সা তাহাদের লাগিবে না। সর্বজয় শুনিয়া বলে, আহা, বড্ড ভালো লোকটা তো। আসছে বুধবার অপুর জন্মবারটা, বলিস তাকে আসতে, আমাদের এখানে দুটো ডাল ভাত পেশাদ খেয়ে যাবে। বুধবার সকালে উঠিয়া দুর্গা জামতলায় গিয়া দেখিল লোকটা নাই। জিজ্ঞাসা করিয়া শুনিল পূর্বদিন সন্ধ্যার পর কোন সময় সে দোকান উঠাইয়া চলিয়া গিয়াছে। হাপড়ের গর্ত এ পোড়া কয়লার রশি ছাড়া আর কোনো চিহ্ন নাই। দুর্গা এখানে ওখানে খোঁজ করিল, একে ওকে জিজ্ঞাসা করিল, কেহ জানে না সে কোথায় গিয়াছে। ভয়ে দুর্গার মুখ শুকাইয়া গেল। মা শুনিলে কি বলিবে? সংসারের অর্ধেক বাসন তাহার কাছে যে। সে দুর্গাকে বলিয়াছিল ঝিকরহাটের বাজারে তাহার কাশারির দোকান আছে, সেখানে সে খবর পাঠাইয়াছে। তাহার ভাই একদিনের মধ্যে নতুন বাসন লইয়া আসিয়া পড়িয়া বলিল, আসিলেই ভাঙাচোরা বাসনগুলো সব বদলাইয়া দিবে। কোথায় বা সে, আর কোথায় বা তাহার ভাই? কোথায় যে গেল তাহা দুর্গা অনেক খুঁজিয়াও পাইল না। কেবলমাত্র তাহাদেরই জিনিস গিয়াছে, অন্য হুঁশিয়ার লোকের এক টুকরো পিতলও খোয়া যায় নাই। সারাদিনের পর সন্ধ্যার সময় দুর্গা কাঁদো কাঁদো মুখে মাকে সব বলিল। হরিহর বিদেশে, কেই বা খোঁজ করে, কেই বা দেখে। সর্বজয় অবাক হইয়া যায়, বলে, একবার তো রায় জ্যাঠামশাইকে গিয়ে বলতো। ও মা, এমন কথা তো কখনো শুনিনি। হরিহর বাড়ি আসিলে ঝিকরটির বাজারে খোঁজ করা হইয়াছিল। প্রীতম নামক কোনো লোকের সেখানে কাশারির দোকান নাই, বা উক্ত চেহারার কোনো লোকও সেখানে নাই। কয়েক মাস কাটিয়া গিয়াছে। ভাদ্র মাস। অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরোচ্ছে সে অপু? চাল ভাজার ছোলা বেলা ভাজছি, বেরিও না যেন, এক্ষুনি খাবি। অপু শুনিয়া শুনিল না। যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে, তবুও সে কি করিতে পারে? এতক্ষণে কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে? সে তখন দরজার বাহিরে পা দিয়াছে। মার ডাক আবার কানে গেল, বেরুলি বুঝি? ও অপু, বারে, দেখো মজার ছেলে, গরম গরম খাবি। আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম। ও অপু। অপু এক ছুট দিয়ে নীলুদের বাড়ি গিয়ে পৌঁছালো। অনেক ছেলে জুটিয়াছে। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি। অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। ধান ক্ষেতের উপরেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া ফেলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইলের উপর হইবে। অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূর নীলুদা তাহাকে টানিয়া আনিল। একটুখানি পরেই সে বলিল, বাড়ি চল নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলা পথ দিয়ে যেতে পারবো না।
তুমি বাড়ি চলো। ফিরিয়া যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়া একটা পথ মিলিল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া অপুর কনুয়ে টান দিয়া সম্মুখ দিকে চাহিয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু। অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে সে চাহিয়া দেখিল যে সুরিপথটার দিকে তারা চলিতেছে তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে। উঠানে একখানা ছোট্ট চালা ঘর ও একটা বিলাতি আমড়ার গাছ। তাহার কথা কোনো জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল, আতুরি ডাইনির বাড়ি। অপুর মুখ শুকাইয়া গেল। আতুরি ডাইনির বাড়ি? সন্ধেবেলা কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে? কে না জানে ওই উঠানের গাছে চুরি করিয়া বিলাতে আমড়া পারিবার অপরাধে ডাইনিরা জেলে পাড়ার কোন এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ এর জন্মের মতো মিটিয়া যায়। কে না জানে সে ইহা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সে বিছানায় শুইবে আর পরদিন উঠিতে পারিবে না। কতদিন রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখের আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই ওসব গল্প বলিস না দিদি, আমার ভয় করে। তুই সেই কুচকবর রাজরানের গল্পটা বল দেখি। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়ির কেহ আছে কিনা, এবং চাহিবার সঙ্গে সঙ্গে তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। বেড়ার বাসে আগ্নের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি তাহাদের, এমনকি যেন শুধু তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া। যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা ছুটিতে লাগিল না। আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকে আর পালাইবার পথ নাই। যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরেই। এখনো তাহার প্রাণ সংগ্রহ করিয়া কচুর পাতায় পুরিবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে, তাহার ফল এই ফল চলিত। সহসাভাবে চারিদিকে তাকাইল। আমি কিছু জানি নে, ও বুড়ি পিসি, আমি আর কিচ্ছু করব না, আমি ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আজ ছেড়ে দাও, ও বুড়ি পিসি। নীলু তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয়ে এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। বুড়ি বলিল, ভয় কি মোরে? ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মুই কি ধরে নেব খোকারা? এসো মোর বাড়িতে, এসো, আমচুর দেব নিয়ে এসো। এখন সে কি করে? উপায়। বুড়ি তাহার দিকে আরো খানিক আগায় আসিতে আসিতে বলিল, ভয় কি ও মোর বাবারা? মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ। মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দেরি নাই। হাত বাড়াইয়া তাহারা প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচুর পাতায় পুরিল। প্রতি মুহূর্তে তারা আশঙ্কা করিতেছিল যে এখনই এই বুড়িটা হাসি মুখ বদলাইয়া ফেলিয়া বিকট মূর্তি ধারণ করিয়া অট্টহাসি হাসিয়া উঠিবে, রাক্ষসী রানীর গল্পের মতো। বনের অজগর সাপের দৃষ্টিকে কুহকে করিয়া হরিণ শিশু নাকি অন্যদিকে চোখ ফেরাইতে পারে না। তাহারাও চোখ দুটির কুহক মুগ্ধ দৃষ্টির সেরূপ বুড়ির মুখের উপর দৃঢ় নির্ভর ছিল। সে আড়ষ্ট কণ্ঠে দিশাহারা ভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমার আজ কিছু বলো না, আমি তোমার কাছে কোনোদিন আমড়া নিতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নির্বর্ণ হইয়া উঠিয়াছে। বাড়ি ঘরদোর গাছপালা নীলু চারিধার যেন ধোয়া ধোয়া, কেহ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ। আর অনেক দূরে কোথায় যেন মা তাহার চাল ভাজা খাওয়ার ডাক। পরক্ষণেই কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জোগাইল। একটা অস্পষ্ট অপার্থব সে প্রাণভয় দিশাহারা অবস্থায় সে সম্মুখের ভাট শেওড়া রাংচিতা জঙ্গল ভাঙিয়া ভাঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল। নীলও ছুটিল তাহার পিছু পিছনে। ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারায় বুড়ি ভাবিল,
মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, কাঁচা ছেলে, কি জানি মরে দেখে কেন ভয় পেলে সন্ধেবেলা, খোকাটা কাদের? অপু তখন বাড়ি আসিল। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছে। সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার জন্য আয়োজন করিতেছে। দুর্গা নিকটে বসিয়া তাল চাচিয়া রস বাহির করিতেছে। ছেলেকে দেখিয়া বলিল, কোথায় ছিলি বল দেখি? সেই বেরিয়েছ বিকেলবেলা, কিছুই তো আজ খাবার খেলি নে, খিদে তেষ্টা পায় না? মায়ের নিকট বলিবার জিনিস অপুর মনে স্তূপাকার হইতে সকলেই একসঙ্গে বাহিরে আসিবার জন্য এইরূপভাবে চেষ্টা পাইতেছিল যে পরস্পরের ঠেলাঠেলিতে পরস্পরের নির্গমন পথ এককালীন রুদ্ধ হইয়া গিয়া অপুকে একেবারে নির্বাক করিয়া দিল। সে শুধু বলিল, আমি কি কাপড় ছাড়বো মা? আমার এখন ওবালার কাপড়। পরে সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দেবার কোনো আগ্রহই না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে। পরীক্ষা শেষ করিয়া গেলে দুর্গাকে বলিল, দু চারখানা ভেজে দেখি, না হয় বড় তক্তপোষে নিচেটা চালের গুঁড়ো আছে, আর দুটো নিয়ে আসিস এখন। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, দাঁড়া অপু, তোকে গরম গরম ভেজে দিচ্ছি। অপু বলিল, কেন মা, চাল ভাজা কই? তা চাল ভাজা তুই খেলি কই? এতবার ডাকলাম তুই বেরিয়ে চলে গেলি, ঠান্ডা হয়ে গেল। দুর্গা খেয়ে ফেললে, তাই বড়া তো হয়ে গেল, ভাজবো আর দেব। অপু সেই বৈকালবেলা হইতে মনের মধ্যে যে তাসের ঘর নির্মাণ করিতেছিল এক ফুয়ে তাহাকেও একেবারে ভূমিসাৎ করিয়া দিল। এই তাহার মা তাহাকে ভালোবাসে? সে বৈকালবেলা বাটির বাইরে যাওয়ার পর হইতে অনবরত ভাবিতেছে, মা না জানি কত দুঃখই করিতেছে তাহার জন্য। অপু আমার এখনো কেন যে এলো না, তার জন্য এত করে ঘাট থেকে এসে ভাজলাম, হা হা, সে দুটো খেয়ে গেলই না, হা, দায় পড়িয়াছে। তাহার জন্য ভাবিয়া তো মায়ের ঘুম নাই। মা দিব্যি সেগুলো দিদিকে খাওয়াইয়া দিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছে। সেই শুধু এতক্ষণ মিছিমিছি ভাবিয়া মরিতেছিল। দুর্গা বলিল, মা শিগগির শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলায় ভাজা হবে না, ঘরে যে জল পড়ে সেদিনকার মতো হবে কিন্তু। দেখিতে দেখিতে চারিদার ঘিনিয়া ঘনাইয়া মেঘ আসিয়া ছায়ার বাঁশবনের মাথা কালো হইয়া উঠিল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে, অথচ বৃষ্টি এখনো নামে নাই। এই সময় মনে হয় এক প্রকার আনন্দ ও কৌতূহল হয়, না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে, পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই, পৃথিবী কোনোবারই ভাসায় না, তবুও এই মোহটুকু ঘোচে না। দুর্গার মন সে অজানা আনন্দে ভরিয়া উঠিল। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছে। সর্বজয়া খান কতক বড়া ভাজিয়া বলিল, এই বাটিটা করে ওকে দে তো দুর্গা, ও খিদে পেয়েছে, বিকেল থেকে তো কিছু খায়নি। এই শেষ কথাই কাল হলো। এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকের আদরের সুরে তাহার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া পড়িল। সে বড়া শুদ্ধ বাটিটা ছুড়িয়া দিয়া বলিল, আমি খাবো না তো বড়া, কক্ষনো খাবো না, যাও। সর্বজয়া ছেলের কাণ্ড দেখে অবাক হইল। গরিবের ঘর কন্যা, কত কষ্ট যে কি জোগাড় করিতে হয় সেই জানে, আর হতবাগা ছেলেটা কিনা দুবার সেই কষ্ট সগৃহীত মুখের জিনিস নষ্ট করিল। ক্ষোভের আগে সে ছেলের দিকে চাহিয়া বলিল, তোমার আজ হয়েছে কি? তোমার অদৃষ্টে আজ ছাই লেখা আছে, খেয়ে এখন তাই গরম গরম। এবার অপুর পালা। এরকম কথা মার মুখে সে কখনো শোনে নাই। কোথায় সে চাহিতেছে মা দুটো আদরের কথা বলিয়া সান্ত্বনা করিয়া দিবে, না সন্ধেবেলা এমন নিষ্ঠুর কথা। সে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি তাতে তোমার মনে কষ্ট হয় না? আমি বিকেলবেলা থেকে ভাবছি না বুঝি? আমি আমি কখনো তোমার বাড়ি আর আসছি না। আমি ছাই খাবো। কেন ছাই খাবো? আর দিদি বুঝি সব ভালো জিনিস খাবে? আমি আসবো না তোমার বাড়ি, কখনো আসবো না। পরে সে আতুরি বুড়ির বাড়ি হইতে এইমাত্র যেরূপ অন্ধকার কাঁটাবন আমবন না মানিয়া ছুটিয়াছিল, এখনো রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠানের দিকে ঠিক সেইরূপ মরিয়ার মতো ছুটিল। ভাইয়ের অভিমান ভরা দৃষ্টি, ফোলা ঠোঁট ও কথা বলিবার ধরন দুর্গার নিকট এরূপ হাস্যকর ঠেকিল যে সে হাসিয়া প্রায় গড়াগড়ি পারিল। হি হি, অপু একেবারে পাগল মা, কেমন বললে? পরে ভাইয়ের কথা বলিবার উক্তির নকল করিয়া বলিল, আমি চাল ভাজা খাইনি। হি হি, আমি বুঝি আমার কষ্ট হয় না? বোকা একেবারে যা। ও অপু, শুনে যা। অপু।
অপু ছুটিয়া পাঁচিলের পাশের পথ দিয়া পিছনের বাঁশবাগানের দিকে ছুটিল। আকাশে মেঘ তখনও থমকে আছে। বাঁশবনের তলাটা ঝোপঝাড়ে নির্জন বর্ষাশুদ্ধ হয়ে ঘুটঘুটে অন্ধকার। সহজ অবস্থায় এরূপ স্থানে এ সময় একা আসিবার কল্পনায় সে করিতেই পারিত না কোনোদিন। কিন্তু বর্তমানে চারিধারে নির্জনতা, অন্ধকার। বাঁশঝাড়ের মধ্যে কিসের খড়খড় শব্দ, অদূরে সলতে খাতে আম গাছের ভূতের প্রবাদ প্রভৃতি সম্পূর্ণ বিস্মিত হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিতে লাগিল, আমি কখনো বাড়ি যাব না, তো এ জন্মে আর বাড়ি যাব না। অভিমানের প্রথম বেগটা খাটিয়া গেলে তাহার একটু গা ছমছম করিতে লাগিল। ভয়ে ভয়ে সে একবার দূরে সলতে খাগি আম গাছটার দিকে চাহিয়া দেখিল। তাহার মনে হইল, এখন যদি একটা ভূতে আমায় তুলে একেবারে মগডালে নিয়ে যায় তো বেশ হয়। মা খুঁজে খুঁজে কেঁদে মরে। ভাবে কেন সন্ধেবেলা ছাই খাও বললাম, তাই তো খোকা আমার রাগ করে কোথায় অন্ধকারে মেঘের মধ্যে বেরিয়ে গেল, আর ফিরে এলো না। ভূতের হাতে সে মরিয়া গেলেও মার কিরকম কষ্ট হইবে তাহা সে খানিকক্ষণ প্রতিহিংসার আনন্দে উপভোগ করিল। পরে সেখান হইতে সে গিয়া পাঁচিলের পাশের পথে দাঁড়াইল। তাহার ভয় ভয় করিতেছিল। সম্মুখের বাঁশঝাড়ে একটা যেন অস্পষ্ট শব্দ হইল। অপু একবার ভয়ে ভয়ে চোখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, তাহার মা ও দিদি রানুদের বাড়িতে গিয়ে ডাকিতেছে, ও অপু। বাঁশঝাড়ে আবার যেমন কেমন একটা শব্দ হলো। সে মনে মনে বড় অস্বস্তি বোধ করিতে লাগিল। কিন্তু মুশকিল এই যে তাহাকে খোসামত না করিলে সে নিজেও তো রাগের মাথায় বাড়ি গিয়ে ঢুকিবে। সত্য সত্য একটা আত্মসম্মান জ্ঞান শূন্য সে নয় নিশ্চয়ই। এবার তাহার দিদি রানুদের বাড়ির খিড়কি দিয়া বাহির হইয়া আসিতেছে যেন। সে ছুটিয়া দরজার সামনে পাঁচিলের কোণাটাতে দাঁড়াইল। হঠাৎ আসিতে আসিতে পাঁচিলের পাশে চোখ পড়িতেই দুর্গা চেঁচাইয়া বলিতে লাগিল, এই দাঁড়িয়ে রয়েছে মা, ওই দেখো পাঁচিলের পাশে। পরে সে ছুটিয়া গিয়া ভাইয়ের হাত ধরিল। ছুটিবার আবশ্যকতা যদিও ছিল না। ওরে দুষ্টু, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকা হয়েছে, আর আমি আর মা সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, এই দেখো। দুজনে মিলিয়া তাহাকে বাড়ির মধ্যে ধরিয়া লইয়া গেল।